রাসেল আছি সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে, এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। তা এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমরা আমাদের প্রথম অতিথি হিসেবে আছেন আজকে আফনান ভাই, তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরুতেই চলে যায় আফনান ভাইয়ের কাছে। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম সিয়াম আফ্রিদি। ময়মনসিংহ জেলার ময়মনসিংহ সদরেই ওনার বাড়ি। তো ঘটনাটি উনি যার কাছ থেকে শুনেছিলেন তিনি তার বন্ধু, যার নাম হচ্ছে সাব্বির মাহমুদ রিফাত। আর ঘটনাটি তার এক চাচার সাথে ঘটেছিল। তো ওই চাচার নাম হচ্ছে অলি মিয়া। উনি পেশায় একজন ট্রাক ড্রাইভার। ওনার বর্তমান বয়স ৪৫ বছর বা তার থেকে কয়েক বছর বেশি হবে আর কি। আর ঘটনাটি ঘটেছিল ২০০৫ সালে। তখন উনি ড্রাইভিং এতটা শেখেন নাই, তখন ট্রাকের হেল্পার ছিলেন। ওনার যিনি ওস্তাদ ছিলেন, মানে ড্রাইভার ছিলেন, তার নাম ছিল সৌরভ। সংক্ষেপে তাকে শাহরুখ কাকা বলে ডাকতেন। তো ওনার ওস্তাদ সবসময় ট্রাকে কাঁচা মালামাল আনা নেওয়া করতেন, মানে সবজি। উত্তরবঙ্গ থেকে সবজি নিয়ে আসতেন ঢাকাতে, আবার কখনো ওই টাঙ্গাইলে উনি নিয়ে যেতেন সবজি, এরকম উনি নিয়ে যেতেন আর কি। তো ঘটনাটি ঘটে তেমন একটি ট্রিপ নিয়ে যাওয়ার সময়। ময়মনসিংহের তারাকান্দা থেকে টাঙ্গাইলে যাওয়ার পথে ঘটনাটি ঘটেছিল। ওনারা ট্রাকে শসা এবং লাউ লোড করেছিলেন, তারপর তারাকান্দা থেকে টাঙ্গাইলে যাচ্ছিলেন। তারাকান্দা থেকে ওনারা সবকিছু গুছিয়ে রওনা দিতে দিতে রাত প্রায় 10টা বেজে যায়। পথ কিন্তু খুব বেশি দূরের ছিল না, এই জন্য ওনারা ওই রাত 10টা বাজছে কোনো একটা গুরুত্ব দেন নাই। ওনারা ওই মাল আনলোড করে, মানে নামিয়ে আবার তারাকান্দা থেকে মাল লোড করেও কিন্তু আবার আসবেন, এরকম একটা কথা ছিল। তবে রাস্তার অবস্থা খুব একটা ভালো ছিল না, তবে তাতে ওনাদের চলাচলে খুব বেশি সমস্যা হচ্ছিল না। ওনারা সব রাস্তা ঠিকঠাক মতো গেলেও সমস্যা হয় যখন মধুপুর জঙ্গলের পার্শ্ববর্তী রাস্তায় চলে আসছেন। তা গাড়ি চলছে, হঠাৎ করে ওনারা খেয়াল করলেন রাস্তায় একটা বানর মরে পড়ে আছে। গাড়ি যে হেডলাইট রয়েছে সেই হেডলাইটের আলোতে ওনারা দেখলেন। আর পাশে কিছু বানর বসে কি যেন অদ্ভুত ভাষায় শব্দ করছে, কান্নাকাটি করছে, এরকম বলে মনে হলো। তো ওনাদের ওস্তাদ, মানে এই যে অলি মিয়া যিনি, তার ওস্তাদ শাহরুখ কাকা, উনি গাড়িটা ব্রেক করেন। বানর তো একটা সঙ্গবদ্ধ একটা প্রাণী বলতে হবে, কারণ একটি বানর যদি আক্রমণের শিকার হয় তাহলে ওই বানর দলের কিন্তু অন্য বানরগুলো এসে আক্রমণ করে। একটা বানর এভাবে মরে পড়ে আছে, তার ডেড বডি নিয়ে অন্য বানরগুলো ঘিরে থাকবে, কান্নাকাটি করবে, এটাই স্বাভাবিক। এখন যদি এই বানরের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হয় তাহলে অন্য বানরগুলো লাফিয়ে গাড়ির পেছনে উঠে পড়তে পারে, এই বানরগুলো আবার আক্রমণ করতে পারে। কারণ বানরকে যদি এভাবে কোনো কারণ ছাড়া আক্রমণ করা হয় বা তাদেরকে খেপিয়ে তোলা হয় তাহলে ওরা কিন্তু খুব আক্রমণাত্মক এবং হিংস্র হয়ে আক্রমণ করে। এটা মোটেও উচিত নয় বানরদেরকে এভাবে উত্ত্যক্ত করা। তো এটা কিন্তু জানতেন, এই শাহরুখ কাকা কিন্তু জানতেন। চলাচলের ক্ষেত্রে মাঝে মাঝেই, বিশেষ করে কলা নিয়ে যখন আসা হয় তখন হনুমান বানরগুলো এরকম গাড়ির উপর চলে আসে, এদেরকে খুব বেশি বিরক্ত করা ঠিক হবে না। এখন একটা বানর মরে পড়ে আছে, এখন উনি কি করবেন? এখন উনি গাড়িটা ব্রেক করেন, কিন্তু গাড়ি থেকে নামার সাহস পাচ্ছেন না। উনি চিন্তা করলেন যে কিছুক্ষণ থাকেই, দেখি আরো পিছন থেকে আরো অনেক গাড়ি আসবে, সামনে পিছন থেকে, এগুলো হয়তো বা এই ডেড বডিটা নিয়ে জঙ্গলের ভিতরে চলে যাবে। এদিকে এই যে অলি মিয়া যিনি, উনি কয়েকবার এই শাহরুখ কাকাকে বললেন যে ওস্তাদ আমি নেমে লাঠিটা নিয়ে বানরগুলোকে তাড়াই দেই, তারপরে এই বানরের যে লাশটা আছে এইটা রাস্তার পাশে রেখে তারপর আমরা গাড়ি চালাই যাই। কিন্তু শাহরুখ কাকা বলছেন যে তুই বেশি বুঝিস না, এই রাস্তায় কিন্তু চলাচলের অভিজ্ঞতা তোর থেকে আমার বেশি, এই জন্য চুপ করে বসে থাক। আসলে ওই রাস্তায় গাড়ির আনাগোনা খুব একটা ছিল না, ডাকাতেরও ভয় ছিল। এখন কতক্ষণ ওনারা এভাবে বসে থাকবেন? ভূতের ভয় না থাকলেও ডাকাতির ভয় কিন্তু ছিল খুব মারাত্মক। আর একে তো জঙ্গলের মাঝামাঝি রাস্তা, আশেপাশে কয়েক মাইলের মধ্যে কোনো জনবসতি নাই। এরপরে একটা সময় এই শাহরুখ কাকা যিনি, মানে ওস্তাদ, ওনার মুখেও একটা চিন্তার ভাব দেখা যায়। এই সুযোগে
এই অলি মিয়া বললেন, ওস্তাদ আর নিষেধ করেন না, লাঠিটা নিয়ে নামি, এগুলোকে নেমে ইচ্ছা মতো পিটাই, এগুলো সাইজ করে দিই, দেখবেন যে এমনি সাইড হয়ে সরে চলে গেছে। এবার আর ওস্তাদ শাহরুখ কাকা কিছু বললেন না। উনি ওনার সিটের পেছনে থাকা একটা লম্বা লাঠি ছিল, এই লাঠিটা নিয়ে বের হইছেন। বের যখন হইছেন উনি দেখেন আরে কি, গাড়ির মধ্যে বসে দেখলাম স্বাভাবিক সাইজের বানর, কিন্তু এগুলা কি? দেখেন যে এই বানরগুলো স্বাভাবিক সাইজের না। উনি গাড়ির ভিতরে বসে যে বানরের সাইজ দেখছিলেন, এই বানরগুলো আসলে এখন অনেক বড় বড় সাইজের দেখা যাচ্ছে। আর হেডলাইটের আলো যখন বানরের চোখের উপর পড়েছে, চোখগুলো মনে হচ্ছে একদম সবুজ। আর সবুজ যে শুধু না তা না, সবুজ আলো বের হচ্ছে, মনে হচ্ছে তার আলো বের হয়ে সামনে কিছুটা আলোকিত হয়ে যাচ্ছে। এইটা দেখার সাথে সাথে এই অলি মিয়া তো পাইছেন ভয়, যে এরে এটা তো কোনো স্বাভাবিক বানর না রে, এ কি ধরনের বানর? আমি দেখলাম এক সাইজ, এখন দেখি আর এক সাইজের বানর। তখন হয় কি, হঠাৎ করে জঙ্গলের ভিতর থেকে একটা আওয়াজ আসে এবং ডাকছে, এই খবরদার খবরদার, ওদের গায়ে হাত দিবি না, খবরদার। এই বলতে বলতে জঙ্গলের ভেতর থেকে একটা লোক বের হয়ে আসে। তবে ওই লোকটা আসলে যে খুব অস্বাভাবিক চেহারার ছিলেন ওরকম না। ওই লোকটার হাতে একটা বড় বাঁশি ছিল এবং আর এক হাতে একটা হারিকেন ছিল। ওই লোকটা এসে এই অলি মিয়াকে ধমক দিয়ে বলেন, এই বেটা, তোর সাহস তো কম না রে, তুই জানিস এগুলা কারা? আমি এখন এখানে না আসলে তোর কি হাল হয়তো তুই বুঝতে পারছিস? তুই তোর ওস্তাদ সহ কোথায় যে হারাই যেতি তার কোনো হদিসই পাইতো না কেউ। তোদের লাশ তো দূরের কথা, তার হারও 50 বছর পরে কেউ খুঁজে পাইতো না। খবরদার, যা, দৌড় দে, যা, গাড়িতে ওঠ, এখানে যা যা ঘটুক গাড়ির থেকে নামবি না, যা। বানরগুলা যদি এখান থেকে সরে যায় তখনই শুধু গাড়ি ট্রেনের সামনে যাবি। এই কথা শোনার সাথে সাথে এই অলি মিয়া উনি তো লাঠিটা নিয়ে দৌড়ে আবার গাড়ির ভিতর ঢুকে এই ট্রাকের যে সাইডের যে জানালার কাঁচ থাকে সে কাঁচও উঠাই দিছে। এরপর দেখছেন যে কি হয়। উনি দেখলেন যে ওই লোকটা তার এক হাতে থাকা বাঁশিটা উনি মুখের সামনে ধরে হারিকেনটা পাশে নামিয়ে রেখে বাজানো শুরু করলো। বাঁশি বাজাতে গেলে তো দুই হাতের নখগুলোই ব্যবহার করতে হয়। বাঁশির একটা অদ্ভুত সুর, কেমন জানি সুর, এই সুর শুনে এই ওস্তাদ শাহরুখ মিয়া আর অলি মিয়া দুইজনেরই মাথা ব্যথা শুরু হয়ে গেছে। এমন মাথা যন্ত্রণা, মনে হচ্ছে যে মাথা একদম ছিঁড়ে পড়ে যাবে, ভয়ঙ্কর যন্ত্রণা। আর বাঁশি যখন বাজানো শুরু করেছে মনে হচ্ছে এই বানরগুলো অদ্ভুতভাবে লাফালাফি শুরু করে দিয়েছে, মনে হচ্ছে ওদের শরীরে আগুন ধরে গেছে, ওরা লাফালাফি শুরু করে দিয়েছে। একটা পরে যে যেদিকে পারছে দৌড়ানো শুরু করছে, কেউ রাস্তার এই পাশে, কেউ ও পাশে, কেউ গাছের ভিতরে, মানে মাথায় উঠে গেল না কোন দিকে চলে গেল কোনো খেয়াল নাই। যখন সবগুলো বানর সরে গেল তখন ওই আগন্তুক লোকটা বাঁশি বাজানো থামিয়ে দিলেন। আস্তে আস্তে এগিয়ে গিয়ে ওই যে মৃত বানরটা পড়েছিল ওইটার শরীরের উপর যখনই উনি হাত রেখেছেন, এই যে ওস্তাদ শাহরুখ মিয়া আর অলি মিয়া দুজনেই দেখলেন যে এই বানরের ডেড বডিটা মুহূর্তেই মনে হলো বাতাসে মিশে গেল। এই দৃশ্য দেখে এই ওস্তাদ আর অলি মিয়ার তো অবস্থা খারাপ, ভয়ে শরীর ঘেমে একদম ভিজে একাকার। এরপরে ওই লোকটা কি হলো, আবার মনে হলো যেই রাস্তা দিয়ে আসছিলেন ওই রাস্তা দিয়েই ওই জঙ্গলের মধ্যে হারিয়ে গেল। ওই হারিকেনটা হাতে নিয়ে আবার চলে গেল ভেতরে, অথচ ওই ভেতরে কিন্তু কোনো জনবসতি থাকার কথা না। তখন গাড়িটা ওনারা স্টার্ট দেন এবং ওখান থেকে রওনা দেন। টাঙ্গাইলে গিয়ে মালামাল নামিয়ে ওই আড়ত মহাজনের সাথে বিষয়টা শেয়ার করলে উনি বলেন যে তোমাদেরকে আজকে আর রাত্রে ট্রিপ নিয়ে যাইতে হবে না, ওই মাল আনার জন্য আমি অন্য আর একটা গাড়িকে বলে দিচ্ছি, ওইখানে আর একটা গাড়ি আসে, ওরা ওই মালটা নিয়ে আসবে, তোমরা যাইও না। তো সকালবেলা ওখানকার এক মসজিদের হুজুরের কাছে ওনাদেরকে ওই আড়ত মহাজন নিয়ে যান। তো হুজুরের বয়স প্রায় 70-এর মতো হবে। হুজুর খুব ভালো মানের একজন রাকিও। ওনার কাছে যখন সব বিষয়টা শেয়ার করা হয় তখন ওই হুজুর বলেন যে সর্বনাশ, তোমরা জানো আল্লাহ তোমাদেরকে কি বিপদ থেকে বাঁচায় নিয়ে আসছে? ওগুলা কোনো সাধারণ বানর ছিল না, ওগুলো ছিল খুনি পিশাচ, ওগুলো বানরের রূপ ধরে ওখানে ছিল। ওরা মানুষকে সুযোগ পেলে একদম ছিন্ন ভিন্ন করে ফেলে। আর ওই যে আগন্তুক
ওইটাও কোনো স্বাভাবিক মানুষ ছিল না, ওইটা খুব ভালো একটা জিন ছিল। ওই জিনটা সে বিভিন্ন সময় এই পিশাচ সম্প্রদায়ের হাত থেকে মানুষদেরকে বাঁচানোর জন্য এগিয়ে আসে। যাই হোক, সামনের থেকে এরকম কিছু দেখলে কিন্তু গাড়ি থামাইও না, প্রয়োজনে গাড়ি সাইড করে চলে আসবা, সাইড কেটে চলে আসবা, কিন্তু গাড়ি থামাবা না। তো এই জিনিসগুলো হুজুর শিখিয়ে দেন। ওই জায়গায় নাকি এই ধরনের ঘটনাগুলো মাঝে মাঝেই ঘটে। এই ঘটনার পর পরবর্তীতে ওলি মিয়ার হালকা জ্বর আসলেও তেমন কিছু হয় নাই। তো ঘটনাটা এ পর্যন্তই ছিল। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আমি মেহেদি হাসান ফাহিম, মিরপুর থেকে এসেছি। আপনার ঘটনায় যাই। থ্যাংক ইউ রাসেল ভাই ফর গিভিং দিস অপরচুনিটি। তো যে ঘটনাটা শেয়ার করব এটা হচ্ছে 2011 এর দিকে ঘটেছিল। অর্থাৎ আমি তখন ক্লাস 9-এ পড়তাম স্কুলে। তো একটা কাজিনের বিয়ের ফাংশন ছিল। তো আমি দুইটা ফ্রেন্ডকে আমার সাথে করে নিয়ে গিয়েছিলাম, অর্থাৎ ইনভাইট করলাম যে গ্রামটা ঘুরে আসি। তো ওদেরকে নিয়ে গেলাম। আর অনুষ্ঠান শেষ করে বিকালের দিকে আমরা একটা মানে গ্রাম থেকে একটু পাশে তো বসে আমরা গল্প করতেছি, মানে প্যারানর্মাল অ্যাক্টিভিটি এগুলা নিয়ে আর কি গল্প করতেছিলাম। কারণ তখন থেকে এখনো মানে এই জিনিসগুলোর প্রতি অনেক কিউরিয়াসিটি থাকে আর কি আমাদের। তো হঠাৎ করে মাথায় আসলো যে আমাদের বাড়ি থেকে একটু দূরে, অর্থাৎ আরেকটা গ্রামে যাওয়ার সময় একটা ব্রিজ পড়ে। আর এই ব্রিজটা সম্পর্কে অনেক কিছু শুনেছি আগে। তো ওদেরকে আমি বলি যে এটা তো এরকম হয়েছিল, আর এখানে হয়তো অনেক মানুষের অ্যাক্সিডেন্ট হয়েছে। যেহেতু আমি জাস্ট একটা যেটা এক্স্যাক্ট নিউজ যেটা জানি সেটা হচ্ছে ওটা নাকি ওভারলোড হয়ে ভেঙে পড়ছিল ব্রিজটা। তো চিন্তা করলাম যে ওখানে হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন হয়তো প্যারানর্মাল হয়তো কোনো কিছু ঘটলেও ঘটতে পারে। তো ওদেরকে বললাম, তো ওরা রাজি হলো যে আচ্ছা ঠিক আছে তাহলে আজকেই যাব। তো আমরা গেলাম। যাওয়ার পর যেহেতু মানে হন্টেড কোনো কিছু একটা, তো চিন্তা করলাম যে ফার্স্টে আমরা দিনের বেলা যেয়ে দেখি আচ্ছা, এটা দেখতে কিরকম হবে। কারণ রাতের বেলা হঠাৎ করে গেলে যদি কোনো কিছু ঘটে যায়, তো এই চিন্তা করে আমরা একটু আগেই গেলাম। তো যাওয়ার পর আমরা ওখানে যাই। তো ফার্স্টের দিকে আমরা জাস্ট গল্প করতেছিলাম, তখন বিকাল হয়ে প্রায় সন্ধ্যা হচ্ছিল আর কি। তো গল্প করতেছি তো একটা সময় আমরা নিজেরও টের পাই না কখন মানে রাত হয়ে গেছে, 8টা প্রায় বেজে গেল তখন। তো কোনো একটা কারণে আমরা সেখান থেকে মানে উঠে অর্থাৎ বাজারে যাব। বাজার ছিল একটু জাস্ট দূরে গ্রাম থেকে, সরি মানে ব্রিজ থেকে। তো ওখানে যাওয়ার পথে আমরা ভাইয়া আসলে এখানে একটা কথা বলে রাখা উচিত, সেটা হচ্ছে ওই লোহার যে ব্রিজটা ছিল, অর্থাৎ মানে ভাঙা যে ব্রিজটা ছিল, ওইটাকে আর রিভিল করা হয় নাই। ওইটা প্রায় খুব উইয়ার্ড ভাবে আর কি ভাঙা ছিল আর কি। আর তার পাশে একটা কনক্রিটের একটা ব্রিজ করা হয় ওইটার কারণে, যাতায়াতের ব্যবস্থার জন্য। আর কনক্রিটের ব্রিজটা হচ্ছে একদম হাইওয়ে রোডের সাথে কানেক্টেড। আর ওইখানে যদি যেতে হয় আমাদেরকে উপরে উঠতে হবে, অর্থাৎ একটু নিচে। তো আমরা ওঠার পর কিছুক্ষণ পর খেয়াল করলাম যে সন্ধ্যার দিকে এখানে কিছু দোকানপাট ছিল, দোকানপাটে আলোও ছিল, আশেপাশে অনেকগুলা বাড়িতে লাইট জ্বলছিল, এরকম একটা অবস্থা। বাট তখন আমরা দেখলাম যে মানে আমাদের টোটাল সারাউন্ডিংস একদম ডার্ক, আচ্ছা, একদম টোটালি অন্ধকার ছিল। তো এটা অতটা বেশি মাথায় নিয়ে নাই, কারণ গ্রামের দিকে তো কারেন্ট থাকে না, ইলেকট্রিসিটি থাকে না, এই কারণে অতটা মাথায় নিয়ে নেই। তো আমরা হাঁটতেছি, তো হঠাৎ করে আমাদের পিছন থেকে একটা ছেলে সাইকেল চালায় যাচ্ছিল আর কি। তো ও হচ্ছে মানে একটু যায়, অর্থাৎ প্যাডেল যেটাকে বলি আমরা, আচ্ছা, একটু সামনে যায় আবার তার মানে সাইকেলটা নিয়ে পড়ে যায় বা চেইন ঠিক করতেছে এরকম। তো একটা সময় একটু ইরিটেট ফিল করলাম যে সে কি আমাদেরকে টিস করতেছে বা এরকম কিছু একটা। তো এই কারণে এটা
দেখার জন্য সামনে যাই, বা মানে তাকে জিজ্ঞেস করবো আর কি যে কি সমস্যা কি এই কারণে। তো সামনে যেতে যেতে দেখলাম যে সম্পূর্ণ রোডটাই একদম খালি, সেখানে হুম। কিছুই নাই। হুম তারপর টর্চ অন করলাম, আশেপাশে দেখলাম কিছু নাই। তখন ভাবলাম যে হয়তো কোনো একটা বাড়িতে হয়তো ঢুকে গেছে, হয়তো বাড়ি আশেপাশেই হবে এই কারণে। দেন আরো কিছু দূর হাঁটার পর, আচ্ছা এখন হচ্ছে মেইন রোডে আমি ছিলাম একদম ডান পাশে, মাঝখানে একটা ফ্রেন্ড ছিল, ওর নাম ফাহিম। আর একদম বাম পাশে যে ফ্রেন্ডটা ছিল ওর নাম হচ্ছে সৈকত। তো হঠাৎ করে আমরা দেখলাম যে আমাদের মানে বাম পাশ থেকে একটা মহিলা, বয়স মানে বৃদ্ধা এতটুকু বোঝা যাচ্ছিল, বাট অন্ধকারে তাকে আমরা ভালো মতো দেখতে পাচ্ছিলাম। বাট যেহেতু সে একদম মানে আমার যে থার্ড ফ্রেন্ডটা সৈকত ছিল একদম বাম পাশে লেফট সাইডে, ওকে যেহেতু ক্রস করে যাচ্ছিল, তার মানে ও হচ্ছে একদম ফার্স্টে ভালো মতো দেখে। তো তাকে জিজ্ঞেস মানে ক্রস করার সময় একদম যখন কাছে চলে আসলো, বলল যে তোদের অনেক সাহস। তো এই কথাটা জাস্ট সৈকত শুনছে, বাট আমার ফ্রেন্ডও শুনে নাই, আমিও শুনি নাই। তো আবার এই ফাহিমকে বলল যে মহিলাটা কেন এই কথা বলল। তো ফাহিম আবার কথাটা শোনার জন্য পিছনে ঘুরে মানে পাশে বলে যে জি কি বললেন আপনি। তো হুম। ওকেও কথাটা বলছে যে তোদের অনেক সাহস, আচ্ছা। রিপিট করে কথাটা। হুম তো ও একটু নার্ভাস হয়ে যায়, তো বলতেছিল যে আমাকে জিজ্ঞেস করতেছে যে এরকম একটা কথা কেন বললো। তো আমি বললাম যে আচ্ছা যেহেতু এখন তো এসে পড়ছি আর এই কথা যেহেতু বলছে, চল তাহলে জিজ্ঞেস করি যে কেন এই কথাটা বললো। হুম তো আমরা তিনজনই একসাথে পিছনে ফিরি জিজ্ঞেস করার জন্য। বাট পিছনে যখন ফিরলাম, তো ফার্স্ট অফ অল যেহেতু অন্ধকার ছিল, আমরা তো কিছু দেখতে পারতেছিলাম না অতটা ভালো মতো। আচ্ছা। তারপরে হচ্ছে টর্চটা আমরা অন করি, অন করার পর দেখলাম যে পুরো রোডই মানে ব্ল্যাঙ্ক, একদম ফাঁকা, কিছু নাই। হুম। তো আর যেহেতু উনি বয়স্ক ছিল এতটুকু যেহেতু বুঝতে পারছিলাম, তো এতটুকু আমরা বুঝছি যে এত কম সময়ে জাস্ট 2-3 মিনিটে তার এরকম ডিস্টেন্সটা মানে ক্রস করা পসিবল হবে না, যে আমরা আচ্ছা। দেখবো না। আচ্ছা। ইভেন ডান পাশ দিয়ে যে রোডটা গেছে, ওই রোডটা হচ্ছে আপনার হাইওয়ে থেকে একটু ঢাল নিচে, তারপর ওই রোডটা দিয়ে যেতে হবে। আর ওই বয়সের সাথে এটাও বোঝা গেল যে তিনি এটা ক্রস করতে পারবেন না, মানে নিচে নামতে মানে এটা পসিবল না। হুম। তো ওদেরকে বললাম যে আচ্ছা তেমন কিছুই হয় নাই, আমাদের তো আমরা সবাই ঠিক আছি, জাস্ট যে সুরাটোরা যা যা পারো হুম ওগুলো পড়তে থাকো, আমরা আগাই, এখানে আর সময় নষ্ট না করি। তো এটা বলে আমরা হাঁটতে হাঁটতে, তো বাজারে যাওয়ার আগে একটা ব্রিজ পড়ে, সেটা হচ্ছে আমরা ওই যে গোমতী নদী যেটা বলা হয়, আচ্ছা। গোমতী নদীর একটা ব্রিজ আছে। হুম তো ওই ব্রিজটা যখন মানে ক্রস করতে যাব, তখন আমরা খেয়াল করলাম যে হাইওয়ে রোডে গাড়ি চলাচল করতেছে ঠিক মতো। হুম আমরা যখন ওই যে ওই ব্রিজ থেকে যখন আমরা উঠি মেইন হুম। রোডে, অর্থাৎ ওই কনক্রিটের ব্রিজের ওখানে যখন উঠি, তখন থেকে এই পর্যন্ত প্রায় 10-15 মিনিটস কোনো গাড়ি ছিল না রোড, হুম সম্পূর্ণ হাইওয়ে রোডটা একদম ফাঁকা ছিল। হুম। তখন ঘটনা ঘটছে। বাট আমরা যখন ওই ব্রিজের কাছে চলে আসি, তখন দেখলাম যে হ্যাঁ একদম সবকিছু স্বাভাবিক। হঠাৎ আচ্ছা। জাস্ট চোখের পলকেই দেখলাম যে হ্যাঁ সবকিছু স্বাভাবিক হয়ে গাড়ি গেছে। ঘোড়া মানে যাই হোক আচ্ছা। সব ইয়ে হচ্ছে। এটাই ছিল আপনার ঘটনা, না আরো আছে? হ্যাঁ আচ্ছা, তারপর তারপরে? হচ্ছে তারপর আমরা 2 দিন ছিলাম হুম। বাড়িতে। হুম তো তারপর আমরা চলে আসি। হুম। তার ঠিক 1 বছর পর আমি আবার গ্রামে যাই আচ্ছা। কোনো একটা কারণে। তো গ্রামে যাওয়ার পর বিকেলের দিকে আমার একটা কাজিনকে নিয়ে ওই ব্রিজটার বিপরীত সাইডে, যেখানে যাওয়া হয় নাই, ওখানে আবার গেলাম। তো যাওয়ার পরে ওই ব্রিজটা আসলে কেন উইয়ার্ড বলেছিলাম যে উইয়ার্ড ভাবে ভাঙা, এটা স্টার্টিংটা ভাঙা আর এন্ডিং পয়েন্টটা ভাঙা, বাট মাঝখানে 2টা পিলার, মানে মাঝখানে একটু ওয়ে, এটা হচ্ছে আপনার মানে স্ট্যান্ড এখনো আছে ঠিক মতো, বাট 2 পাশ নাই। নাই, না, আপনাকে তো ছবিটা দেখাইছেন, তখন আমি ছবিটাও দেখলাম। জি। তো আমরা ওই পাশ থেকে আমি কাজিনের সাথে বললাম যে দেখি আচ্ছা চলো আমরা আমাদের এইমটা চেক করে দেখি কার এইম কত ভালো। তো ওইখানে ইট ছিল, ইট নিয়ে আমরা শো করতেছিলাম যে কার এইম কত ভালো হয়। তো এইভাবে মজা টজা করতে করতে সন্ধ্যা হয়ে গেল। তো আমার কাজিনটার হচ্ছে বাসা থেকে ফোন আসে
যে মানে ওকে যেতে হবে। তো আমি বললাম যে আমার তো যেতে লেট হবে, তুমি যাও। তো ওকে পাঠিয়ে দিলাম। এখনো ঠিক এবারও প্রায় সাতটাও না, 8টা এরকম হবে, 7:30 8টা ইয়ারলি এরকম একটা টাইমে। তো আমি ওই কনক্রিটের যে ব্রিজটা আছে ওইটার উপরে মানে রেলিংটার উপরে বসে ফোনে কথা বলতেছিলাম। তো হঠাৎ করে পিছন থেকে কিছু একটা এসে পড়লো পিঠের উপর। আচ্ছা। তখন মনে হয়েছে যে হয়তো কোনো পাখি টাকি, যেহেতু অন্ধকার ছিল, হয়তো এসে হয়তো ধাক্কা লাগছে বাই চান্স বা এরকম কিছু একটা। তো এটা আমি ফার্স্টে গায়ে নিই না, আবার ফোনে কথা কন্টিনিউ করতে থাকি, আবার এসে পড়ে। বাট এই সময় একটু অনেক হার্ডলি মানে এসে পড়ে আর কি, যার কারণে আমি একটু রেগে যাই। রাগার পর ফোনটা কেটে আমি পিছনে তাকাই, তাকানোর পর দেখলাম যে কোথাও কিছুই নাই, মানে সবকিছু একদম নর্মাল। তো এবার চিন্তা করলাম যে প্লেসটা একটু চেঞ্জ করি। আচ্ছা। এটা ভেবে জাস্ট রেলিংটা থেকে নামলাম। নামার পর 2টা পা ফেলছি জাস্ট এরকম, আর একটা ইট অর্থাৎ আমাকেই এম করে মারা হয়েছে, বাট আমি ওখান থেকে সরে যাই, যার কারণে ইটটা যে একদম ব্রিজের উপর পড়ে। আচ্ছা। ওইটা আমার চোখে পড়লো। তখন আমি বুঝলাম যে এটা আসলে ইট ছিল, অর্থাৎ ইটের টুকরা ছিল। তো এটা ভেবে মানে তখন একটু মানে নার্ভাস যে আচ্ছা। এরকম তো বিকালবেলা করছিলাম, এখন এটা কি হচ্ছে, ফিডব্যাক নাকি এরকম কিছু একটা। তো টর্চ অন করে ব্রিজের দিকে মারি। তখন যেটা দেখলাম সেটা হচ্ছে সে 3 ফিট আচ্ছা। হবে হাইটটা, এরকম একটা শ্যাডো গ্রে কালার। আচ্ছা। এটা হচ্ছে ওই যতটুক বেজ এখনো স্ট্যান্ড করতেছে, ওইটার হচ্ছে আপনার ডান পাশ থেকে বাম পাশ, বাম পাশ থেকে ডান পাশ, এরকম হচ্ছে ছোটাছুটি করতেছে, হাঁটাহাঁটি করতেছে এরকম। আচ্ছা। তো এটা দেখার পর মনে হচ্ছিল যে কিছু একটা হয়তো উপরে ভর করতেছে, মানে নিজের সেন্স থেকে অচেতন হয়ে যাচ্ছিলাম এরকম একটা। তো এখানে হচ্ছে আমরা যে পাশ থেকে আমরা ইট ছুড়ি, যে পাশ থেকে শেষ, এটার হচ্ছে ওইখান থেকে একটা বট গাছ উঠে আপনার কনক্রিটের ব্রিজটাকেও মানে রেলিং একটা পাশ ঢাকা, পুরনো একটা বট গাছ ছিল। তো হঠাৎ দেখলাম যে আমি ওইখানে চলে আসছি। আসার পর মানে সাডেনলি ডিসকভার করলাম যে না, আমি তো এখানে চলে আসি, কিভাবে আসলাম বা কিছু মাথায় আসতেছে না, যে এটা তো একদম অনিচ্ছাকৃত ছিল, এখানে তো আসতে চাই নাই। তো একটু সামনে দেখলাম যে একটা লোক দাঁড়িয়েছিল। তো উনি আমাকে মানে চোখ দিয়ে ইশারা করতেছে যেন আমি উপরের দিকে তাকাই, বটগাছটার দিকে যেন আমি তাকাই। আচ্ছা। তো এটা জাস্ট একদম স্পষ্ট বোঝা যাচ্ছিল, বাট কিভাবে সেটা জানি না, কারণ হচ্ছে অন্ধকার ছিল। ইভেন আমি নিচ থেকেও কোনো টর্চ মারি নাই তাকে দেখার জন্য, বাট তাকে আমি দেখতেছিলাম, জাস্ট তাকে। তো আমি উপরে তাকালাম, বটগাছের উপরের দিকে তাকালাম। জাস্ট তখন মনে হচ্ছিল যে আমরা যখন সেন্সলেস হয়ে যাই তখন চোখের পলক যেরকম স্লো হয়ে যায়, অনেকটা এরকম হয়ে যাচ্ছে চোখের পলকটা, মানে নর্মাল ছিল না, এটা বুঝতেছিলাম। আর হচ্ছে ঠিক চোখটা বন্ধ হওয়ার যখন মানে অল্প একটু বাকি থাকে পুরোপুরি বন্ধ হইতে, তখন দেখতেছি যে একটা ডালে ব্ল্যাক একদম কালো কিছু একটা বসে আছে, আর তার চোখ দুটো জাস্ট বোঝা যাইতেছে যে রেড কালার, এরকম কিছু একটা বোঝা যাইতেছে, আর আলো ছুটছে এরকম একটা ব্যাপার আর কি। তো এটা দেখার পরে যে মানে কি করব কিছু বুঝতেছি না। তো চিন্তা করলাম যে ফোন বের করি, ফোন দেওয়ার ট্রাই করি কাউকে, হয়তো এই জিনিসগুলো অ্যাভয়েড করতে পারবো যদি ফোনে কানেক্টেড থাকি কারোর সাথে। আচ্ছা। তো ফোনটা বের করলাম, যেটা দেখলাম এখানে একটা উইয়ার্ড একদম, সেটা হচ্ছে ফোন ওপেন আছে বাট কোনো নেটওয়ার্ক মানে 2টা ফোন ছিল, 2টা ফোনের ডিসপ্লে একদম ব্ল্যাঙ্ক, একদম পুরোপুরি ব্ল্যাক, জাস্ট আলো জ্বলতেছে এরকম। তো পকেটে ঢুকাই, এখন কি করব বুঝতেছি না। তো চিন্তা করলাম যে বাড়ির দিকেই যাই, এখন তো কি করার আছে। তো 2-3 মানে কদম ফেলার পর যেটা দেখলাম, এটা মানে এতক্ষণ যা হয়েছে, বাট এইটা সবচেয়ে বেশি উইয়ার্ড লাগছে। সেটা হচ্ছে গত বছর অর্থাৎ 1 বছর আগে যখন আমরা আসছিলাম, 10 to 15 মিনিটস যেরকম ঘটনা ঘটার সময় হাইওয়ে রোড একদম ফাঁকা ছিল, কোনো গাড়ি ছিল না, এবার সেম
একদমই সেম। আচ্ছা। ওইখানে কোনো গাড়ি, সিএনজি কিচ্ছু নাই, ইভেন একটা মানুষও নাই, কোনো আলো নাই, এরকম জাস্ট মোবাইল থেকে ওই যে আলোগুলা বেরোচ্ছে ওইটাই। তো আমি যাচ্ছি হাঁটার, মানে আস্তে আস্তে হাঁটার ট্রাই করতেছি, তখন পিছন থেকে হঠাৎ মানে একটু বাতাসের শব্দ আসলো, তারপর বলল, মানে একটা কণ্ঠে বলল যে তোর আসলেই অনেক সাহস। সেই একই কথা। সেই একই কথা, বাট এবার একটু এক্সটেন্ড করা হয়েছে যে তোর আসলেই অনেক সাহস। তো এটা একবার বলে, তো বলার তো আমি তখন একটু চিন্তা করতেছিলাম, মানে যে এখানে তো যেহেতু আমাকে ক্ষতি হবে এরকম কোনো কিছু আমাকে জানাচ্ছে না, মানে এই কারণে একটু কনফিডেন্স ছিল যে না, খারাপ কিছু হয়তো হবে না, জাস্ট এমনিতেই হয়তো আসছে, এই কারণে ভুল হয়েছে, এটাই। তো এটা চিন্তা করতে করতে আমি হাঁটতেছি, তো দেখলাম যে কিছুক্ষণ যাওয়ার পর দূর থেকে দেখতেছি যে আলো আসতেছে, অর্থাৎ গাড়ি চলতেছে আর কি, গাড়ি ঘোড়া চলবে এরকম একটা অবস্থা, মানে গাড়ি আসতেছে বোঝা যাচ্ছে। তো পিছনেও তাকালাম, আবার পিছন থেকেও দেখতেছি যে গাড়ি আসতেছে, অর্থাৎ চলাচল করছে, কিন্তু ব্রিজটা ফাঁকা, কনক্রিটের যে ব্রিজটা ছিল ওটা ফাঁকা। তো চিন্তা করলাম যে মানে তখন তো মাথায় কিছু আসতেছে না, জাস্ট হাঁটতেছি আস্তে আস্তে। কিছুক্ষণ পর মনে হলো যে পিছনে, মনে হলো না, মানে পিছনে বিড়াল ডাকছে, অনেক বিড়াল ডাকছে, আর মানে অনেক বুইয়ার শব্দগুলো আসতেছে। তো আর মানে মনে হচ্ছিল যে অনেক ঝড় তুফান হচ্ছে আর কি, পিছনে পিছনে জাস্ট, সামনে কিছু না। তো অনেক কষ্টে মানে যেটা ডিটারমাইন ছিলাম যে পিছনে তাকানোই যাবে না, পিছনে মানে কোনোভাবেই তাকানো যাবে না। তো এটা ভেবে মানে হাঁটতে হাঁটতে গ্রামে চলে, মানে বাসার দিকে চলে আসি। তো এরপর আর যাওয়া হয় নাই আর কি। ওকে, আরো একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। রাসেল ভাই, প্রথমে আমার সালাম নেবেন। আশা করি আপনি সবসময় ভালো আছেন। আর আপনার উপর ডিপেন্ড করে বুদ্ধভাইয়ের যত শ্রোতা আছে তাদের। ঘটনার আগে আমি আমার একটু নিজস্ব পরিচয় দিয়ে দিই। আমার বাসা হচ্ছে চাঁদপুর, যা ইলিশের জন্য বিখ্যাত। তো আমি আমার পরিবারের বড় ছেলে। পড়াশোনার স্বার্থে আমাকে মালয়েশিয়া চলে যেতে হয়। সেখানে আমি মালয়েশিয়ার একটা স্টেট যেটা হচ্ছে জোহর বারু, সেখানে আমি জোহর বারু ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। তো পড়াশোনার পাশাপাশি আমাকে একটা জব করতে হয়, পার্ট টাইম জব। সেখানে আমি মোটামুটি জব করা শুরু করে দিই। যেই কোম্পানিতে জব করি ওই কোম্পানিটা মূলত ছিল ফুড কোম্পানি। তো আমি সেখানে মোটামুটি ভালো একটা স্যালারি পাই, প্লাস নাইটে জব করি। তো সেখানে আমার একটা কলিগের সাথে পরিচয় হয়। অনেক শ্রোতাই জানে যে মালয়েশিয়াতে বিশেষ করে মেয়েদেরকে কাকা বলে ডাকে, অর্থাৎ বোন। ওকে আমি কাকা বলে ডাকতাম। তো একদিন রাতে আমি কাকাকে বলি যে কাকা, আমার খুব খিদা লাগছে, আপনি যদি আমার জন্য কিছু খাবার আনেন আমার খুব উপকার হয়, আমার ভীষণ খিদা লাগছে। এর আগে একটা কথা বলে রাখি, আমার যে ফ্যাক্টরি, আমি ফ্যাক্টরির নামটা বলবো না, এটা মালয়েশিয়ার মধ্যে খুব বিখ্যাত একটা ফ্যাক্টরি। তো সেইখানে যেতে হলে 4 রাস্তার মোড় একটা জায়গা আছে যেখানে আমি জব করার, ওইখানে যখন জব করি বা জয়েন করব, সেখানে আগে শুনি যে এখানে যতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ির দমড়ে মুচড়ে গেছে, এবং আজ পর্যন্ত এখানে কেউ অ্যাক্সিডেন্ট হওয়ার পর মানে বাঁচেনি, মারা গেছে হয়তো 2-1 দিন বা সাথে সাথে এরকম হয়েছে। তো আমি কাকাকে সেদিন রাতে বলছিলাম, কাকা মানে আমার ওই বোনটাকে, আমার সাথে যে যা কাজ করে, তাকে আমি বলছিলাম যে কাকা তুমি আমার জন্য কিছু খাবার নিয়ে আসো। তো কাকা গেছে আমার জন্য খাবার আনতে। সে কখন গেছে সেটা আমি জানি না, আমি কাজ করতেছিলাম। তো এইভাবে কাটতে কাটতে বোর হয়ে যায়, ও আর আসেনি। তাই আমি ভাবছি হয়তো সে বাসায় চলে গেছে আমাকে না বলে। আর সে যে খাবার আনতে গেছে কিন্তু সেটাও আমার মূলত জানা ছিল না। ফজরের নামাজ আর আজান দিল, আমি নামাজ পড়তে গেলাম। নামাজ পড়তে গেলাম আমার ওই কোম্পানিতে, এখানে নামাজ পড়ার জায়গা আছে, সেখানে আমি নামাজ পড়লাম। নামাজ আদায় করে আমি যখন বাসায় ফিরবো 7:30, তখন রাস্তার, আমার অফিস থেকে ওই 4 রাস্তার মোড় একটু দূরে, তার থেকে 5 মিনিটের রাস্তা হেঁটে গেলে। তো ওইখানেই শুনি যেখানে যায় দেখি কিছু গাড়ি, পুলিশের গাড়ি প্লাস আপনার ওই আমার কাকার যে গাড়িটা, সেই গাড়িটার মতো দেখা যায়। তো আমি হাঁটতে হাঁটতে গেলাম। অবভিয়াসলি ওই সময় একটু মোটামুটি বোর হয়ে গেছে, যে দেখি কাকার গাড়িটা ধুমড়ে মুচড়ে গেছে এবং একটা মেয়ের লাশ প্রথমে বুঝতে পারি না, দেখি একটা ডেড বডি, এবং এটাকে টেনে গাড়ি থেকে কেটে বের করতেছে, গাড়ি কেটে ডেড বডিটা বের করতেছে। আমি তাকে দেখে চিনতে পারলাম, এবং আমি তার দেহ মানে তার গায়ের, আমাদের কোম্পানির যেই
ড্রেস ইউনিফর্ম যেটাকে বলে, আমি সেটা দেখে চিনতে পারছি এবং আমি পুলিশকে বলি যে উনি আমার সাথে জব করতো, প্লাস কাল রাতে তো উনি এই ঘটনা এখান দিয়ে আমার খাবার আনার জন্য গেছিল। পরে আমাকে ওই পুলিশের থানা যেতে হয়, মোটামুটি আমাকে কিছু ওখানে স্বাক্ষর করতে হয়, এভাবে চলে যায়। তো পরবর্তীতে আমার খুব কষ্ট লাগে এবং আমি খুব আপসেট ফিল করি, আমার জন্য খাবার আনতে গিয়ে আমার এই বোনটা মারা গেল। তো এভাবে আবার কয়েকটা দিন যায়, ওইখান থেকে পরে আমি চলে আসি জোরবাড়ি থেকে। আমার পড়াশোনা প্রায় শেষের দিকে, ওইখান থেকে ছেড়ে দিই, কোম্পানি থেকে জব ছেড়ে দিয়ে আমি আমার পড়াশোনায় বিশেষ করে মনোযোগ দিই, কারণ সামনে ফাইনাল এক্সাম, ফাইনাল ইয়ার। তো আমি পড়াশোনা করে সেখান থেকে চলে আসি। চলে আসার পর আমি ওই দেশে থাকা অবস্থায় আমার কোনো প্রবলেম হয় না। প্রবলেম হয় যখন আমি দেশে আসি, যখন দেখা যায় আমি রাতে আমার যখন খিদা লাগে, যখন আমি খিদা লাগলে আমার ঘুম এসে যেত এবং স্বপ্নের মাঝে কেউ আমাকে এসে খাইয়ে দিত। কে আমাকে খাইয়ে দিত সেটা জানতাম না, এবং ঘুম থেকে উঠার পর আমার মুখে খাবার লেগে থাকতো। সেই আপনার মালয়েশিয়ার যেমন আমি পছন্দ করতাম মিনুম এবং আপনার আইস দিয়ে, যেটা মালয়েশিয়াতে যারা থাকে তারা মূলত এগুলো বুঝে। মিনুম হচ্ছে শরবত জাতীয় বা আইস দিয়ে, কিভাবে বিভিন্ন ধরনের। তারপর আমার মুখের মাঝে যে আঠা জাতীয় কিছু লেগে থাকতো এবং যা কিছু খেতাম আমার যেমন কেক, এই ধরনের কিছু খাবার। কিন্তু রাসেল ভাই, আমি জানি বিষয়টা অবিশ্বাস্য হলো, এটাই সত্য যে আমি ঘুমের মাঝে আমি কি করে খেলাম বুঝতে পারলাম না। এভাবে আমার বেশ কয়েকদিন যেতে থাকলো। এর মাঝে আমি কয়েকটা কোম্পানিতে জবের জন্য বাংলাদেশ চেষ্টা করি। তো একদিন হঠাৎ করে আমি রাতের বেলায় শুয়ে থাকি, হঠাৎ করে কেন জানি ওই দিন আমার ওই কাকার কথা মনে পড়লো, আমার ওই বোনটির কথা মনে পড়লো। তো সেই সময় আমি স্বপ্নে মনে পড়তে পড়তে আমি ঘুমিয়ে গেছি। তো স্বপ্নে দেখি সেই বোনটা আমার জন্য খাবার নিয়ে দাঁড়িয়ে আছে এবং আমাকে বলছে, তুমি কি খাবে না? আমি তোমার জন্য রোজ খাবার নিয়ে আসি, তোমার কি খেয়াল নেই আমি যে তোমার জন্য খাবার আনতে গিয়েছিলাম? তো এইভাবে রাসেল ভাই আমি প্রায় একটা মেন্টালিটি প্রবলেম পড়ে যাই। এক পর্যায়ে আমি ভাবি এটা হয়তো আমার কোনো মেন্টালিটি ভাবে প্রবলেম হয়ে গেছে, বা ওই জিনিসটা আমাকে কোনো কিছু করতেছে। পরবর্তীতে আমি আমার ডক্টর দেখাই, চাঁদপুরে আমাদের বাসা, তো ওইখানে আমি একটা ডক্টর দেখাই, ঢাকা থেকে আগত। তো ওনাকে বলে, উনি কিছু মেডিসিন দেয়, তো ঘুমের কিছু মেডিসিন দেয়, এইভাবে আর অনেক কিছু দেয়। আমার কোনো কিছুতে হচ্ছে না। এর মাঝে আমি একটা কথা বলে রাখি, আমার আম্মু মূলত এই যে আমার আম্মুর শরীরের উপর বা জিন এই ধরনের কোনো কিছু আছে আমার আম্মুর সাথে। তো একদিন রাতে আমি শুয়ে আছি হঠাৎ করে, তো ওনারা নিয়মিত আমার আম্মুর কাছে আসে, এটা আমি জানি যে আমার আম্মু মূলত একটু কবিরাজ টাইপের। তো আমি একদিন রাতে শুয়ে আছি, ঠিক রাত 2টা থেকে 2:30 এরকম সময় আমার আম্মু বলে, হাবিব, এই হাবিব। আমার আম্মু পাশের রুমে শুয়ে আছে। তো আমি সুন্দর রাসেল ভাই উঠে গেলাম, বললো, আমাকে চিনতে পারছিস? আমি কে? আমি বললাম, কি বলেন আম্মা আপনি? লাইট বন্ধ করো, আমি সব জ্বলে যাচ্ছি। তখন আমি বুঝতে পারলাম যে আমার আম্মুর সাথের ওই যে জিনেরা হয়তো সর করছে। তো বললো, আমরা কেন এসেছি তুমি কি জানো হাবিব? আমি বললাম, হুজুর আমি তো জানি না, হুজুর কোনো কি সমস্যা কি হুজুর? তো উনি বলছে, তুমি একটা মানসিকভাবে সমস্যা ভুগতেছো, এবং সেই সমস্যাটা হচ্ছে তুমি যখন মালয়েশিয়াতে ছিলা এবং তুমি যখন সেখানে কোন একটা মেয়েকে খাবার আনতে বলেছিলা, সে যে মারা গেছে সে এখনো তোমার পিছু আছে এবং সে তোমাকে নিয়েই ছাড়বে। তখন আমি বললাম, হুজুর আমি তো এই বিষয়ে কোনো কিছু জানি না। হ্যাঁ হুজুর, আমি এটা সত্য, আমি মেন্টালিটি প্রবলেম ভুগতেছি এবং ওষুধ খাচ্ছি রেগুলারলি। তখন তিনি আমাকে বললেন যে এটা থেকে মুক্তি পাওয়ার একটাই পথ, তুমি কাবা শরীফ যাও বা মদিনা শরীফ যাও, সেখানে জিয়ারত করো, ওমরা করো, তার জন্য প্রার্থনা করো, এবং পরবর্তীতে তুমি এই সমস্যা থেকে সমাধান হয়ে যাবে। রাস্তায় আরেকটা কথা বলে রাখি, আমার বাবা কিন্তু থাকে সৌদি আরব, বর্তমানে আমি আছি সৌদি আরবে। তো আমি এখানে আসার পর কাবা শরীফ জিয়ারত করলাম, করার পর মোটামুটি রাসেল ভাই আমি এখন সুস্থ, এখন আর ওই ধরনের কোনো প্রবলেম ফেস করতে হয় না। আমি এখনো বুঝতে পারিনি যে মানুষ যখন মারা যায় তার আত্মা কি আজও পৃথিবীতে থাকে নাকি চলে যায়। আর তাছাড়া রাসেল ভাই আমি এখনো সত্যি বলতে কি বিলিভ হচ্ছে না যে আমি স্বপ্নের মাঝে খেয়েছি, যে আমার জন্য কেউ খাবার নিয়ে আসছে রেগুলারলি, এবং আমি মাঝে মাঝে এখনো মনে হয় যেন পিছনে থেকে কেউ আমাকে ডাকে, হাবিব তুমি কি খাবে না? আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। রাসেল ভাই কথাটা অনেকের কাছে গল্প গুজব হলেও বাস্তব ঘটনা সত্য, যেটা আমার সাথে হয়েছে, যা শুধু আমিই বুঝি। আর সে সাথে রইল সবার জন্য শুভেচ্ছা। সালাম আলাইকুম। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। প্রিয় রাসেল ভাই এবং লিসেনারগণ, আসসালামু আলাইকুম। আমি গোলাম রাব্বিব। আজ আমি লিসেনারদের উদ্দেশ্যে আমার সম্প্রতি হাতে পাওয়া একটি ঘটনা শোনাব।
ঘটনাটি কুমিল্লা জেলার কোনো এক গ্রামের। কিছু কারণবশত আমি এক্সাক্ট স্থানের নাম এবং সম্পৃক্ত ব্যক্তির নাম উল্লেখ করলাম না। আমার সাথে শেয়ার করেছেন আমার এক কলিগ। এটি 1994 সালের দিকে ঘটে। স্থানীয় এলাকাবাসী সবাই জানে বিষয়টা। অনেকদিন ওই এলাকার মানুষ রাতে মুখ করতে ভয় পেত, স্পেশালি স্থানটির কাছ থেকে। মূলত যাদের কেন্দ্র করে ঘটনা তাদের ছদ্মনাম ব্যবহার করছি। সম্পর্কে ওনারা দুজন আমার কলিগের মামা মামি, দুজনেই নামাজি ছিলেন। সময়টা ছিল শীতকাল। সাধারণত একটা দিনের মধ্যে পার করছিলেন ওই দিনটি। সারাদিন অনেক কাজ করলেন, সন্ধ্যার দিকে ঝাড়ু দিলেন। সবসময় এই কাজটি করে থাকেন উনি। ঝাড়ু দেওয়ার বিষয়টি কেন উল্লেখ করছি সেটা পরে বুঝতে পারবেন। তো রাত হলো, মামির কেন যেন কিছু ভালো লাগছিল না। তারপর ধরা যায় ফজরের আজান পর্যন্ত সবকিছু ঠিক ছিল। মামি যথারীতি ফজরের আজান শুনে নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠলেন। ওনারা সবাই টিউবওয়েলে অজু করে থাকেন, কারণ 2-3 বার চাপ দিলেই পুকুরে চেয়ে গরম পানি উঠে থাকে টিউবওয়েল থেকে, আর সেটা বাসার কাছেই ছিল। তো মামি মামাকে না ডেকেই বের হন। কিছু সময় পার হওয়ার পর টিউবওয়েল চাপার শব্দে ঘুম ভেঙে যায়। উনি অবশ্য একটু পরে এমনিতেই উঠতেন, একটু আলসেমি কাজ করছিল, তাই শুয়েই ছিলেন। মনে মনে ভাবলেন রুমি ঘরে আসলে বের হয়ে অজু করবেন। তো অজু করতে সাধারণত কয় মিনিট লাগে, আর টিউবওয়েলও বা কতক্ষণ চাপতে হয়? হয়তো 2 থেকে 3 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট হতে পারে। কিন্তু টানা 15 মিনিট ধরে টিউবওয়েল চাপার শব্দ হচ্ছে। ওনার কাছে বিষয়টা একটু খটকা লাগলো। কিছু ব্যাপার রুমি, তো কি ব্যাপার, রুমি এখনো টিউবওয়েল চাপছে কেন? মামা বের হলেন টর্চ লাইট হাতে নিয়ে। মনে মনে ভাবলেন এ তো অসম্ভব, কোনো একটা সমস্যা হয়েছে। ওর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? ঘর থেকে বের হয়ে টিউবওয়েলের দিকে তাকালেন। অবাক হয়ে লক্ষ্য করলেন টিউবওয়েলের হাতলটা দুলছে এবং অল্প পানিও পড়ছে, যেন কেউ এইমাত্র চাপা বন্ধ করেছে। কিন্তু আশেপাশে মামি বা কেউ নেই। ওনার একটু ভয় করতে লাগলো। রুমি রুমি করে কয়েকবার ডাকলেন, কিন্তু কোনো সাড়া শব্দ পাচ্ছেন না। হঠাৎ কাছের একটা গাছের ডাল কেঁপে ওঠার শব্দ হলো। উনি তাকালেন ওই দিকে। দেখতে পেলেন 2টি পা দুলছে, আর 2টি ডালের মাঝে ওঠানামা করলে যেমন শব্দ হয় সেরকম শব্দ হচ্ছে কাছ থেকে। ভয়ানক বিষয় হলো পা 2টি 2 দিকে ঘোরানো, আর মুখের অবয়বটাও ঠিক বোঝা যাচ্ছে না। ওনার বুকের ভেতর তখন তোলপাড় শুরু হয়ে গেছে। হার্টবিট মনে হলো কয়েক গুণ বেড়ে গেছে। এবার আরো জোরে ডাকতে শুরু করলেন এবং কিছুটা দূরে মামি চিৎকার শুনতে পেলেন। মামি চিৎকার করছেন আর বলছেন, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে নিয়ে যাচ্ছে। মামা পাগলের মতো দৌড় দিলেন লাইট নিয়ে। শব্দ পাচ্ছেন দৌড়ানোর, তাই ফলো করতে পারছেন। আর মামি কন্টিনিউ চিৎকার করেই যাচ্ছিল। উনি মামি ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছিলেন না। শুধু দেখতে পেলেন কিছু একটা ওনাকে টেনে হিস্ট্রি নিয়ে যাচ্ছে। প্রচন্ড স্পিডে ধান ক্ষেতের দিকে নিয়ে যাচ্ছিল ওটা। একটু পরে মনে হলো শূন্যে উঠিয়ে নিয়ে যাচ্ছে। হঠাৎ চোখের বাইরে চলে গেল এবং চিৎকারও বন্ধ হয়ে গেল। কোথাও কিছু দেখতে পেলেন না। উনি কষ্টে ভয়ে মনে হচ্ছিল যেন মারা যাচ্ছেন। যারা এরকম পরিস্থিতি পড়েছেন তারাই বুঝতে পারবেন বিষয়টা। বারবার মনে হচ্ছিল উনি মামিকে হারিয়ে ফেলছেন। কি করবেন এখন? শুধু ডাকছেন আর ডাকছেন। চারিদিকে শুধু তার ডাক প্রতিধ্বনি শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। হঠাৎ দূরে ধপাস করে কিছু একটা পড়ার শব্দ হয়। মামা দৌড়ে যান আর দেখতে পান মামি পড়ে আছে বেহুশ অবস্থায়। কাছে গিয়ে হাত ধরতেই মামি প্রচন্ড জোরে ধাক্কা দিয়ে ওনাকে ছুঁড়ে ফেলেন অনেক দূরে। একজন মানুষের পক্ষে এত দূরে ছুঁড়ে ফেলা কোনোভাবেই সম্ভব না। একজন পুরুষ মানুষকে একজন নারী তো দূরে থাক, শক্তিশালী কোনো পুরুষও পারবে না এত দূরে ছিঁড়ে ফেলতে। মামা একদম শেষ হয়ে যাচ্ছিলেন ভয়ে। উনি অনুভব করেন ওনাকে কাদার ভিতর ঢুকিয়ে ফেলছে কেউ, কিন্তু কাউকে উনি দেখতে পাচ্ছেন না। উনি তখন জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর কি হয়েছে কিছু জানেন না। যখন ওনার হুঁশ ফিরে আসে তখন আবিষ্কার করেন পাটিতে শোয়ানো অবস্থায়। ওনার চারপাশে অনেক লোক, সকল আত্মীয় স্বজন আসছে। আতঙ্কিত হয়ে সবাইকে জিজ্ঞেস করেন মামের কথা। সবাই বলেন উনি ঠিক আছে। পরবর্তী সময়ে মামের অ্যাক্টিভিটিস একটু অস্বাভাবিক ছিল। মামা যদিও স্বাভাবিক ছিলেন। তখন এক হুজুরকে ডাকা হয়। হুজুর কিছুক্ষণ ওনার পদক্ষেপগুলো নেওয়ার পরে জিজ্ঞেস করেন মামাকে, আপনার স্ত্রী কি সন্ধ্যার দিকে কখনো দক্ষিণ পশ্চিম কোণে ঝাড়ু দেয়?
মামা জানান উনি কখনো এগুলো খেয়াল করেননি। হুজুর বলেন এটাই হয়েছে, উনি নিয়মিত এই কাজটি করতেন, আর এই কাজটা ওনারা পছন্দ করেননি, তাই এই অবস্থা করেছেন। হুজুর আরো জানান এটা একটা জিনের কাজ। পরবর্তী সময় মামি যখন পুরো সুস্থ হন, তিনি স্বীকার করেন বিষয়টা। এরপর থেকে আর কখনো এভাবে ঝাড়ু দেননি। জানেন এর পিছনে কোনো লজিক আছে কিনা, হয়তো নেই। আপনারা কখনো কি এরকম শুনেছেন? আমার মনে পড়ে 2 ঘরের মাঝখানে সন্ধ্যার দিকে যেতে হয় না, এমন কথা প্রচলিত আছে। বাসা বাড়ির ভেতরে কোনো সাপ দেখলে সাথে সাথে হত্যা না করা, এটা অবশ্য ধর্মীয় মতবাদ আছে। আর একটা শুনেছি এবং মেনে চলার চেষ্টা করে। শাইখ বিন বাজ রহমাতুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, বেসিনে গরম পানি ঢাললে চিন্দির কি সমস্যা হয়? উত্তর বিন বাজ বলেন, হ্যাঁ, বেসিনে কিংবা মাটিতে গরম পানি ফেলার আগে যেন বিসমিল্লাহ পড়ি, এতে করে সেখানে বসবাসকারী থাকলে তারা সরে যাবে। আর তিনি আরো বলেন, আমি একবার এক আসারগ্রস্ত ব্যক্তিকে দেখতে গিয়েছিলাম। তার উপরে সওয়ার হওয়া জিনের কাছে জানতে চাওয়া হলো, কেন তুমি তাকে কষ্ট দিচ্ছ? জিন বলল, সে গরম পানি ঢেলে বেসিনের পাইপে থাকা আমার ছেলেকে মেরে ফেলেছে, তাই। আমরা বললাম, সে তো জানতো না সেখানে কেউ ছিল। জিন বলল, সে কেন বিসমিল্লাহ পড়েনি? বিসমিল্লাহ পড়লে আমরা সতর্ক স্থানান্তর হয়ে যেতে পারি। বেসিনি বা অন্য কোথাও গরম পানি ঢালার আগে অবশ্যই উচ্চ শব্দে বিসমিল্লাহ পড়ে নিন। লিসেনার, জানি না আপনাদের ঘটনাটি কেমন লেগেছে, আশা করি ভালো লেগেছে। আমার কলিগের কাছে আরো ঘটনা আছে, যদি এটি আপনাদের ভালো লাগে তাহলে বাকি কিছু ঘটনাও আপনাদেরকে শোনাবো। আফনান ভাই সেকেন্ড ঘটনার জন্য অনেকে অপেক্ষা করছেন। এখন যে ঘটনাটি প্লে করব সেটি হচ্ছে আফনান ভাইয়ের সাথে, মানে আফনান ভাইয়ের শেয়ার করা একটি ঘটনা। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। তো আমি প্লে করব সেই ঘটনাটি এবং আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি। এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন তার নাম মোহাম্মদ মেহেদি হাসান। ওনার বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বাহেরচর গ্রামে। ঘটনাটি ওনাদের বাড়ি থেকেই কয়েক মাইল দূরে ঘটেছিল 2020 সালে। আর যাদের সাথে মূলত ঘটনাটি ঘটেছিল তারা এই মেহেদি হাসান ভাইদেরই দুঃসম্পর্কের চাচা চাচি। মূলত চাচার যিনি মেয়ে ছিলেন তাকে ঘিরেই ঘটনাটি প্রকট হয়ে ওঠে। চাচার নাম ছিল নূর ইসলাম আর চাচির নাম ছিল জাহানারা। এই চাচা এবং চাচির ছিল 2টি মেয়ে। বড় মেয়ের বিয়ে হয়ে গিয়েছিল, ছোট মেয়ে তখনও বিয়ে করার নাই বা তখনও তার বিয়ে হয়নি। বড় মেয়ের ছিল 2টা সন্তান, একটা ছেলে একটা মেয়ে। ছেলেটা ছিল মোটামুটি বড় বড় বলতে তার বয়স 10-11 বছর, আর মেয়েটির বয়স ছিল 3-4 বছর। এই যে নূর ইসলাম চাচা, এই নূর ইসলাম চাচার বড় মেয়ের যে শ্বশুরবাড়ি ছিল তার আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর ছিল। সন্ধ্যা হলেই যখন হিন্দু সম্প্রদায়ের লোকেরা পূজা অর্চনা করতেন তখন তারা শঙ্খ বাজাতেন, অনেক শব্দ হতো। আবার ওনারাও মাগরিবের নামাজ আদায় করতেন। সাধারণত ওই সময়ে বাড়ির মহিলারা, সেটা হিন্দু বাড়ি হোক আর মুসলিম বাড়িরই হোক, তারা কিন্তু ওই সময়টাতে ঘরের ভিতরে চলে যেতেন। সন্ধ্যাবেলায় কিন্তু ঘরে থাকার একটা রেওয়াজ রয়েছে গ্রাম অঞ্চলে, তো ওনারা সেটাই করতেন। একদম সন্ধ্যার সময় আসলে ওই উঠানে বা বাড়ির আশেপাশে মহিলারা খুব কম বের হতেন। তো একদিন হয় কি, ওই রকম মাগরিবের সময় তখনও কিন্তু ওই ওনার বাড়ির আশেপাশে শঙ্খ বাজছিল। উনি কি কারণে যেন ঘর থেকে বাইরে বের হয়ে আসছেন। বের হয়ে আসার সাথে সাথে উনি যেটা দেখেছেন এটা দেখে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যান। উনি দেখলেন সাদা কাফনে মোড়ানো একটি লাশ, লাশের মাথার কাছে যেভাবে বাঁধা থাকে আবার পায়ের কাছে বাঁধা থাকে, ওই রকম একটা লাশ, মানে মুঠি বাঁধা অবস্থা, একদম সোজা হয়ে তার ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। মানে দরজা খুললেই দেখা যাচ্ছে এই জিনিসটা দাঁড়িয়ে আছে। হঠাৎ করে এই জিনিসটা দেখে উনি খুবই ভয় পেয়ে যান। উনি ভয়ে দৌড়ে ঘরে গিয়েই দরজা আটকে দেন। উনি তো এমন ভয় পেয়েছেন যে চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। তবে কিছুক্ষণ পরে দরজা খুলে আর কিছুই দেখা যায়নি। এটা কি কেউ দুষ্টামি করলো, তাকে ভয় দেখানোর জন্য কোনো কাজ করলো, নাকি এটা সত্যি ভয়ের ঘটনা ছিল? উনি পরিবারের অন্য সদস্যদের সাথে যখন বিষয়টা শেয়ার করলেন, পরিবারের লোকজন আসলে ওইভাবে গুরুত্ব দেয় নাই, মনে করেছে হয়তো বা কেউ দুষ্টামি করে এই কাজটা করছে। তো
এরপর চলে যায় প্রায় 2 বছর। এই ঘটনার পর আর কি হঠাৎ করে ওনার মেয়ে, এই যে 3-4 বছর বয়সী যে মেয়েটা, সে খুব অসুস্থ হয়ে যায়। ওই সময়ে খুব গরম পড়েছিল, আর গ্রামে ইলেকট্রিসিটিও ছিল না, যার কারণে ঘুমাতে তো বেশ কষ্টই হতো। আর মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে, ডাক্তার দেখানো হচ্ছে, কিন্তু সুস্থ হচ্ছে না। আস্তে আস্তে সে আরও অসুস্থ হয়ে পড়ছিল। হঠাৎ করে একদিন সকালবেলা মেয়েটার মা ঘুম থেকে উঠে দেখে তার সেই বাচ্চাটা মারা গেছে। সকালে উঠে এমন কান্নাকাটি শুরু করেছিল, এই মেয়েটাকে দেখার জন্য, এই বাচ্চা মেয়েটা যে মারা গেল তাকে দেখার জন্য কিন্তু এই মেহেদী হাসান ভাই নিজেও গিয়েছিলেন। ছোট্ট বাচ্চা মেয়েটার জানাজার নামাজও উনি পড়েছিলেন। জানা গেল যে এই মেয়েটা নাকি ঠান্ডায় নাক বন্ধ হয়ে, নিঃশ্বাস বন্ধ হয়ে মারা গেছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? তখন তো গরম পড়েছিল, ঠান্ডা লাগলো কিভাবে? আর যদি কোনো কার নাক বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়া যায়। অনেক সময় আমাদেরও ঠান্ডা লাগলে নাক বন্ধ হয়ে গেলে আমরা মুখ দিয়ে নিঃশ্বাস কিন্তু নেই। তাহলে মেয়েটা কিভাবে মারা গেল? আসলে এত চিন্তা তো মানুষের মাথায় আসে না। সবাই তাকে সান্ত্বনা দিয়েছে যে আল্লাহ সন্তান দিয়েছে, আবার আল্লাহ চেয়েছেন, এই জন্য নিয়ে গেছে, এটাই ভাগ্যে ছিল। এভাবে সান্ত্বনা দিয়েই যে যার মতো বাড়িতে চলে যায়। বাচ্চা মেয়েটাকে যেখানে কবর দেওয়া হয়েছিল, সেই কবরস্থানটা ওই বাসারই কয়েক মাইল দূরে একটি পারিবারিক কবরস্থান ছিল, তাদেরই সেখানে দেওয়া হয়েছিল। ওই ঘটনাটির 1 বছর যেতে না যেতেই নূর ইসলাম চাচার যে ছোট মেয়ে ছিল, তার বিয়ের কথাবার্তা হচ্ছিল, তো বিয়ের দিনও চলে আসে। তো বিয়ের দিন যখন বড়দের বাসায় দাওয়াত তারা খেতে যাবে, ওই দিন ওই বাসার সবাই আর কি, বিশেষ করে ওই যে একে অন্যের বাড়িতে যায় না, ওইটা আর কি। তো সাধারণত এই ধরনের বিয়ের অনুষ্ঠানগুলোতে কি হয়, যে যারা নারী সদস্যরা আছে, মেয়েরা আছে, তারা একটু বেশি সাজুগুজু করতে ব্যস্ত হয়ে পড়ে। এরকম ব্যস্ত হয়ে পড়েছে সবাই। বাড়ির যারা নারী সদস্য তারা আসলে এরকম একজন আরেকজনকে সাজুগুজু করিয়ে দিচ্ছে। এর ভিতর হয় কি, ওই যে 10 বছরের ছেলেটা যার কথা বলেছিলাম আমরা, 10-11 বছর বয়স, ওই ছেলেটা বাড়ির পাশে একটা পুকুর ছিল, সে ওইখানে খেলছিল। তো খেলতে খেলতে পুকুরের কাছে চলে গেছে। সে কিন্তু ভালো সাঁতার জানতো, গ্রামের বাচ্চা তো, একদম ছোটবেলা থেকে 5-6 বছর বয়সেই কিন্তু সে সাঁতারে খুব পটু। এই জন্য এটা নিয়ে কারো আসলে ওইভাবে মাথা ব্যথা ছিল না। তো হঠাৎ করে নাকি তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যখন বাসার থেকে লোকজন বের হয়ে অন্য বাড়িতে যাবে, তখন তো তাকেও খুঁজছে, কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না। খুঁজতে খুঁজতে সবাই পুকুরের পাশে চলে যায়। অনেকেই বলে যে ওকে তো পুকুরের কাছেই দেখছিলাম, এখন কোথায় গেল? অন্য কোথাও তো তার যাওয়ার কথা না, যেহেতু সেও জানে যে দাওয়াত খেতে যাবে। পুকুরের ভিতরে সে যদি পড়েও যায়, ভালো সাঁতার জানে, আর সে তো একদম ছোট বাচ্চা না। এদিকে তার মায়ের মন তো মানে না। মায়ের মন বলে কথা, সন্তানের বিপদ আপদ মা কিভাবে যেন টের পেয়ে যায়। আল্লাহই আসলে সেটা সৃষ্টি করে দিয়েছেন। কারণ 1 বছর আগে তার মেয়ে মারা গেছে, সেই শোক এখন উনি কাটিয়ে উঠতে পারেন নাই। যখনই তার ছেলেকে পাওয়া যাচ্ছে না, হঠাৎ করে তার বুকের মধ্যে কেমন যেন একটা মোচড় দিয়ে ওঠে। একটা অশনির সংকেত মনে হচ্ছে উনি পাচ্ছেন। তখন উনি বলেন যে দাওয়াত খেতে যাব না, তোমরা সবাই পুকুরে নেমে দেখো, কেন যেন মনে হচ্ছে আমার ছেলে এই পুকুরেই আছে। যেটা বলার পর এই যে নূর ইসলাম কাকা, তারপর তার ভাই জুয়েল, 2 জনে পুকুরে নামে। অনেকক্ষণ যাবৎ খোঁজাখুঁজি করার পরও তাকে কোথাও পাওয়া গেল না। এখন এই যে আপু, মানে যার সন্তান, তার নাম হলো নাজনীন। তো এই নাজনীন আপু, উনি কি মনে করে বলেন, আচ্ছা দেখো তো পুকুরের এই সাইডে দেখো তো, এদিকে তো খোঁজো না, এই সাইডে দেখো তো এখানে আছে কিনা। তখন নূর ইসলাম কাকা উনি ডুব দিয়েছেন। সাথে সাথে ওনার হাতে বেঁধে যায় ওই ছেলেটির লাশ। উনি সেটাকে টেনে তোলেন। লাশটি দেখে সবাই ভয় পেয়ে যায়। বাচ্চাটার চোখ এমনভাবে উপড়ে ফেলা হয়েছে যে কেউ দেখলে ভয় পাবে। মনে হচ্ছে কেউ খুঁচিয়ে খুঁচিয়ে বাচ্চাটার চোখ তুলে ফেলেছে। ছোট মেয়েটা মারা যেতে না যেতেই বড় ছেলেটার এই অবস্থা। এটা যখন ঘটে তখন তো ওই পরিবারে আর বিয়ের আনন্দ একদম উল্টোটা হয়ে যায়।
একটা মৃত বাড়ি, শোকের আবহ ছড়িয়ে পড়ে চতুর্দিকে, কান্নাকাটি চলছে। কিন্তু কি আর করা, যে গেছে সে তো আর ফেরত আসবে না। ওই ছেলেটাকে সেখানেই কবর দেওয়া হয় 1 বছর আগে, যেখানে তার ছোট বোনকে কবর দেওয়া হয়েছিল। আসলে ব্যাপারটা কি, কেন এমনটা হচ্ছে? উনি তো এমন কোনো কাজ করেন নাই যার ফলশ্রুতিতে এমনটা হতে পারে। মেয়েটা নাক বন্ধ হয়ে মারা গেল, ছেলেটাও পানির নিচে ডুবে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা গেল, আবার চোখও উপড়ে ফেলেছে। আসলে ব্যাপারটা কি? আসলে এর ভিতরে একটি ঘটনা ঘটে যায়, মানে এই ঘটনার পরে, এই ঘটনার 1 মাস পরে ওই যে নূর ইসলাম কাকা, ওনার বাসাতে একটা ঘটনা ঘটে। সেটা হলো ওনার যেই গোয়াল, ওই গোয়ালে তো বেশ কয়েকটা গরু ছিল, এর মধ্যে একটা গরু সকালবেলা মৃত অবস্থায় পাওয়া যায়, এবং এইটা স্বাভাবিকভাবে মৃত অবস্থায় ছিল না। আমরা যেভাবে কাপড় ধোয়ার পর কাপড় নিংড়ে পানি বের করি না, মনে হচ্ছে ওই গরুটাকে কেউ মুচড়ে নিংড়ে মেরে ফেলেছে। 1 ফোঁটা রক্তও কোথাও পড়ে নাই, কিন্তু এইভাবে গরুটাকে মুচড়ে মেরে ফেলা হয়েছে। এই গরুটাকে দেখার সাথে সাথে অনেক মানুষ ভয় পেয়েছিল, জানে এটা কি। তখন মূলত বেশ কয়েকজন লোক এই নূর ইসলাম কাকাকে বলে যে আমাদের কেন জানি মনে হচ্ছে এই কোনো মৃত্যুই স্বাভাবিক না, নিশ্চয়ই এমন একটা ঘটনা ঘটছে বা এমন কিছু হচ্ছে যার কারণে এই মৃত্যুর মিছিল শুরু হয়েছে। তুমি দ্রুত কোনো ভালো হুজুরের কাছে যাও, ঘটনাটা খুলে বলো। তখন এই নূর ইসলাম কাকা খুঁজতে খুঁজতে ফকির বাড়ি নামে একটি বাড়ির মসজিদের ইমামকে ডেকে আনেন। তো ওই হুজুর আসার পরে ওই ঘরের আশেপাশে একটু ঘোরাফেরা করেন। এরপর নূর ইসলাম কাকাকে ডাক দেন এবং বলেন যে আমার একজন লোক লাগবে, আর আপনার বাসার একদম মাঝখানে যে রুমটা, এইটা আমাকে কিছুক্ষণের জন্য দেন, ওখানে অন্য কেউ যেন না যায়। তো নূর ইসলাম কাকা পাশের বাড়ির একজন লোককে ডেকে এনে দেন। তখন হুজুর ওই লোকটিকে নিয়ে ওই রুমে গিয়ে দরজা আটকে দেন। প্রায় 1 থেকে 2 ঘন্টা থাকার পর হুজুর ওই লোকটিকে নিয়ে ঘর থেকে বের হয়ে আসেন। বের হয়ে আসার পর ওই হুজুর নূর ইসলাম কাকাকে যেটা জানান, সেটা শোনার পর শুধু নূর ইসলাম কাকা না, আশেপাশের লোকজনও খুব ভয় পেয়ে যায়। হুজুর বলেন যে এই যে লোকটাকে আমি নিয়ে ঘরের ভিতরে ঢুকেছিলাম, তার উপরে আমি অনেক কষ্টে একটা জিনকে হাজির করাই। মূলত এই জিনটাই এই গরুকে মেরেছে, আপনার নাতি নাতনিকে মেরেছে। আর এই মৃত্যুর জন্য আর কেউ দায়ী না, আপনার মেয়ে কিন্তু দায়ী না, আপনি দায়ী। নূর ইসলাম কাকা তো চমকে ওঠেন যে আমি কিভাবে দায়ী হইলাম, আমি কি করছি? আমার তো মনে পড়ে না আমি কখনো কোনো কিছু করছি। তখন হুজুর বলেন যে ওই জিনটা এসে বলেছে যে আপনি আপনার বাড়ির পাশ থেকে একটি সাপ মেরে ফেলেছিলেন, ওই সাপটি ভুল করে আপনার ঘরের ভেতরে ঢুকে যায়, আর ওইটাকেই আপনি মেরে ফেলেছিলেন, তাও সেটা রাতের বেলা। মারার পর ওইটাকে আপনি পুকুরের ভেতরে ফেলে দিয়েছিলেন, আর ওই সাপটা ছিল ওই জিনটার নাতি। আর নাতিকে মারার জন্য সে রাগে ক্ষোভে আপনার 2 জন নাতি নাতনিকে মেরে ফেলেছে, আপনার গরুটাকেও মেরে ফেলেছে, এবং সে চাচ্ছে যে আপনার পুরো ফ্যামিলিকে শেষ করে ফেলবে। তবে আপনার ভয়ের কোনো কারণ নাই, আমি ওকে বুঝিয়ে শুনিয়ে ঠিক করে ফেলবো ইনশাল্লাহ। আপনি কিছু জিনিস এনে দেন, আমি দেখি এটা কিভাবে ঠিক করা যায়। তো উনি কিছু সরিষা, গজাল, লোহা, তারপর বেশ কিছু জিনিস চেয়েছিলেন আর কি। তো এগুলো যখন আনতে বলেন, এর সাথে 4টা মোমবাতি আনতে বলেন। এরপর বাড়ির চারদিকে আজান দিয়ে ঘরটি বন্ধ করে দেওয়া হয়। আর এই ঘর বন্ধ করে দেওয়ার পর থেকে আর কোনো সমস্যা হয়নি। তবে হ্যাঁ, অনেকেই বলেন ওই বাড়ির আশেপাশে কে যেন হেঁটে যায়, অনেক শব্দ পাওয়া যায়, কান্নার আওয়াজ পাওয়া যায়, বিলাপ করে কান্নার আওয়াজ পাওয়া যায়। কান্নাটি তখনই হয় যখন কোনো মানুষ মারা যায়, হয়তোবা দূরে কোথাও মারা গেছে, তখন এখানে এরকম কান্নার আওয়াজটা পাওয়া যাচ্ছে। আবার মৃত বাড়িতে যেরকম বিলাপ করে মানুষ কান্নাকাটি করে না, ওইভাবে কান্নাকাটির আওয়াজ পাওয়া যায় সেখানে। এটা এখনো চলমান রয়েছে। প্রিয় লিসেনার্স, আসলে ঘরের মধ্যে রাতের বেলা যদি সাপ ঢুকেই পড়ে, মানুষ তো আতঙ্কিত হবে, এটাই স্বাভাবিক।
আর সাপকে জীবিত অবস্থায় ধরাটাও তো কঠিন। নিঃসন্দেহে জীবিত অবস্থায় সাপ ধরতে গেলে সাপের কামড় খেয়ে মৃত্যু অবধারিত, যদি সেটা বিষধর সাপ হয়। এখন এই নুরুল ইসলাম চাচা উনি তো 8-10টা স্বাভাবিক সাপ মনে করেই ওই সাপটিকে হত্যা করেছিলেন, কিন্তু উনি কি জানতেন যে এটা স্বাভাবিক কোনো সাপ নয়? এই জন্যই রাতের বেলা সাপ মারার ক্ষেত্রে অবশ্যই বলতে হবে, তুমি যদি জিন হয়ে থাকো তোমাকে সময় দিলাম, তুমি চলে যাও, এরকম 3 বার বলতে হবে। তারপরেও যদি না যায়, বুঝতে হবে ওটা সাপ, জিন নয়। এরপর তাকে হত্যা করা যাবে। তারপরও চেষ্টা করতে হবে রাতের বেলা আমরা যেন কোনো প্রাণীকে হত্যা না করি। এই যে নুরুল ইসলাম চাচার মেয়ে নাজনীন, এই নাজনীন আপুর 2 সন্তানের সাথে যে মর্মান্তিক ঘটনা ঘটলো, এর জন্য কি নাজনীন আপু কোনোভাবে দায়ী? নিশ্চয়ই না। তার 2 সন্তানও নিষ্পাপ, তারা কিভাবে হত্যার শিকার হলো? তো এভাবে কিন্তু আমাদের ভুলের কারণে আমরা আমাদের প্রজন্মকে বিপদের মুখে কিন্তু ঠেলে দেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। ধন্যবাদ রাসেল ভাই আমাকে এই ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম হচ্ছে রিপন, আমি আদিতমারি লালমিহাট থেকে বলতেছি। তো আজকে যে ঘটনাটা আমি আপনাকে শেয়ার করব, এই ঘটনাটা আমাকে পাঠিয়েছেন জহিরুল, তার বাড়ি রংপুরের সিও বাজার এলাকায়। আমি চেষ্টা করব তার মতো করে ঘটনাটা আপনাকে শেয়ার করার। রাসেল ভাই, উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলার রাস্তাগুলো কিন্তু রাতের বেলা বড় অদ্ভুত এবং ভয়ঙ্কর হয়ে ওঠে। বিশেষ করে ধরলা নদীর পাড় দিয়ে যে দীর্ঘ রাস্তাগুলো চলে গেছে, সেখানে রাত বাড়লে কুয়াশা আর অন্ধকারের এক অন্যরকম খেলা শুরু হয়। তো জহিরুল ভাই নিজে একজন ট্রাক ড্রাইভার ছিলেন, তো তার বাসা হচ্ছে কুড়িগ্রামে। তো আর এই ঘটনাটা জহিরুল সংগ্রহ করেছেন। আর আমি বলেছি যে জহিরুলের বাসা হচ্ছে সিও বাজারে। আসলে তার রিলেটিভের কাছ থেকে সে আপনার হচ্ছে কুড়িগ্রামের একজনের কাছে ঘটনাটা সংগ্রহ করে এবং সেই ঘটনাটা আমাকে পাঠায়। তো আমার কাছে ঘটনাটা খুবই ইন্টারেস্টিং লেগেছিল, যার কারণে আপনাদের ভূত এফএমে শেয়ার করা। তো রাসেল ভাই, আমি ঘটনায় ফিরে যাই। ঘটনাটা ছিল 2002 সালের দিকের কথা। তখন জহিরুল ভাই ঢাকা থেকে পণ্য নিয়ে কুড়িগ্রাম বুড়িঙ্গামারিতে যাচ্ছিলেন। তো উনি নিয়মিত যাতায়াত করেন এই রাস্তা দিয়ে। তো ওনার সাথে সেদিন ছিল হেল্পার, তার নাম হচ্ছে শফিক। তো জহিরুল ভাই এবং শফিক দুজনেই সেদিন ঢাকা থেকে পণ্য নিয়ে কুড়িগ্রামে বুড়িঙ্গামারির উদ্দেশ্যে যাচ্ছিলেন। তো সেদিন ছিল আশ্বিন মাসের শেষ রাত, মানে শেষ দিন। তো রাত তখন আনুমানিক 3টা বাজে। নর্মালি ঢাকা থেকে তাদের যখন রওনা দেয় তখন 10টা বা 11টা সামথিং, কিন্তু যখনই হলো তারা এদিক কুড়িগ্রামে আসতে আসতে অনেক লেট হয়ে যায়। ফাঁকা রাস্তা থাকার পরও তারা সেদিন অনেক লেট করে আসে। তো নর্মালি রাস্তায় সময় লাগে, যেহেতু 2002 সালের এটা ঘটনা। তো সে সময় এখনকার মতো হাইওয়ে ছিল না। তো রাত তখন আনুমানিক 3টা বাজে। তো কুড়িগ্রামে ঢোকার পর থেকেই চারিদিকে কুয়াশা এত ঘন যে ট্রাকের হেডলাইটগুলো আলো ঠিকমতো রাস্তা ভেদ করতে পারতেছিল না, সামনে ওইভাবে দেখা যাচ্ছিল না, খুবই কুয়াশা লাগতেছিল। মানে সামনে কুয়াশার কারণে আলোগুলো পৌঁছাতে পারতেছিল না। তো জহিরুল ভাই খুব সাবধানে ট্রাক চালাচ্ছিলেন। রাস্তাটা ছিল একদম জনমানবহীন, দুপাশে শুধু বড় বড় গাছ আর ধানক্ষেত। তো হঠাৎ ধরলা ব্রিজের কাছাকাছি আসার পর জহিরুল ভাই দেখলেন রাস্তার মাঝখানে একজন মানুষ হাত নেড়ে ট্রাকটা থামানোর ইশারা করতেছে। তো তিনি অবাক হলেন যে এত রাতে এখানে একটা মানুষ তাকে ট্রাক থামানো কেন নিষেধ মানে দাঁড় করাবে, বা এত রাতে কেউ বিপদে পড়তে পারে তিনি বুঝতে পারলেন না। তো মানুষটার পরনে ছিল সাদা চাদর। জহিরুল ভাই ভাবলেন হয়তো সেই মানুষটি বিপদে পড়েছে। তো তিনি ট্রাকের গতি কমিয়ে দিলেন, কিন্তু হেল্পার শফিক বারবার বলেছিল, ওস্তাদ গাড়ি থামাইয়েন না, এই সময় রাস্তা ভালো না, আর এই সময় এইসব ঝামেলা নেওয়া ঠিক হবে না। তো জহিরুল ভাই কোনো কথা তার শুনলেন না। তিনি তার ট্রাকটা ওই লোকটার পাশে গিয়ে থামালেন এবং লোকটা ট্রাকের জানালার কাছে এসে খুব নিচু স্বরে বলল, ভাই আমার বাড়িটা সামনেই, আমার সাথে কিছু ভারী জিনিস আছে, একটু যদি তুলে দিতেন। তো জহিরুল ভাই আর শফিক নিচে নামলেন লোকটাকে সাহায্য করতে। তো লোকটা রাস্তার পাশে অন্ধকারের ভিতরে একটা রাস্তার মতো জিনিসের দিকে ইশারা করলো। কিন্তু আশ্চর্য বিষয় রাসেল ভাই,
যখনই তারা বস্তাটা ধরতে গেলেন জহিরুল ভাই খেয়াল করলেন লোকটার কোনো ছায়া মাটিতে পড়ছে না। তো অথচ ট্রাকের হেডলাইটের আলোয় সরাসরি তার উপরে পড়তেছে। সরাসরি আলো পড়লে কিন্তু স্পষ্টভাবে যে কোনো মানুষের বা যে কোনো কিছু দাঁড়িয়ে থাকলে সেটা কিন্তু ছায়া পড়ে, কিন্তু তারা দুজনেই দেখলো যে সেই লোকটা কোনো ছায়া পড়তেছে না, একদম মনে হয় যে কোনো কিছুই দাঁড়িয়ে নেই সেই ট্রাকের হেডলাইটের সামনে। তো শফিক ভাই তো ভয়ে আগেই ট্রাকের ভিতরে ঢুকে পড়লো। তো জহিরুল ভাই যখন একা ওই বস্তাটা তুলতে গেলেন তিনি দেখলেন ওটা কোনো বস্তা নয়, ওটা ছিল একটা পচা লাশের অবয়ব বা যা সাদা কাপড়ে মোড়ানো। আর সেই মুহূর্তে সেই সাদা চাদর পরা লোকটা একটা বিকট অট্টহাসি দিয়ে উঠল। তো সেই হাসির শব্দে যেন সবকিছুই যেন নিস্তব্ধ হয়ে গেল, থমথমে একটা পরিবেশ হয়ে গেল। তো লোকটা এবার চাদর সরিয়ে ফেললো। জহিরুল ভাই দেখলেন তার মুখটা মানুষের মতো না, তার চোয়ালটা ঝুলে একদম বুক পর্যন্ত ঠেকেছে, আর চোখগুলো ঠিক উল্টো দিকে ঘোরানো, পুরোটা চোখগুলো একদম সাদা দেখা যাচ্ছে। তো জহিরুল ভাইয়ের হাতটা খপ করে ধরলো সেই মানুষটা। রাসেল ভাই, জহিরুল ভাই অনুভব করলেন সেই হাতটা কোনো সাধারণ হাত না, মনে হচ্ছে সেই হাতে এত পরিমাণ শক্তি, সে কোনোভাবেই তারা জহিরুল ভাই হাতটা সরাতে পারতেছেন না, এত শক্তি যে কেমনে সম্ভব। তো লোকটা খসখস গলায় একটু আগে যে লোকটা স্বাভাবিক গলায় কথা বলতেছে এখন সেই লোকটা খসখস গলায় বলল, জহিরুল আমাকে তো অনেক আগে থেকেই নদী থেকে তোলার কথা ছিল, আজ তুই এলি কেন, এই ধরনের একটা কথা বললো। তো জহিরুল ভাই কোনো কিছুই বুঝলেন না যে কি বললেন এটা, তো সেই কথার কোনো আগামাথায় তিনি কিছুই বুঝলেন না। তো তিনি জহিরুল ভাই ভয় পাওয়ার পর মানে এই সমস্ত কিছু দেখার তিনি প্রচণ্ড ভয় পান এবং এক ঝটকায় তার যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে তিনি এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে এক দৌড়ে ট্রাকে ওঠেন এবং ট্রাকে উঠে গিয়ে তার ট্রাকটা স্টার্ট দিলেন, কিন্তু ট্রাক যেন 1 ইঞ্চিও নড়ল না। অথচ তিনি এক্সেলেটার বা গাড়ির যেটা আর কি গতি বাড়ানোর জন্য যেটা চাপ দেয়, তো তিনি সেটাতে চাপ দিচ্ছেন। তো কিন্তু সেই গাড়িটা কোনো শুধু শব্দই করতেছে কিন্তু গাড়িটা নড়তেছে না, সেই গাড়িটা সেখানেই স্থির হয়ে দাঁড়িয়েই আছে। তো তিনি লুকিং গ্লাসে দেখার চেষ্টা করেন যে আসলে চাকাতে কোনো প্রবলেম হয়েছে না কেন। তিনি লুকিং গ্লাসে যেটা দেখেন যে চাকাগুলো সেই যেখানে ট্র্যাকটা দাঁড়িয়ে আছে সেখানেই দাঁড়িয়ে চাকাগুলো প্রচণ্ড গতিতে ঘুরতেছে, কিন্তু সেই গাড়িটা একদম আগাচ্ছে না, মনে হচ্ছে যে টায়ারগুলো ঘুরতে ঘুরতে সেখানে গর্ত করতেছে, অথচ গাড়িটা আগাচ্ছে না। তো জহিরুল ভাই এটা দেখে খুবই বেশ অবাক হলেন এবং অনেক প্রচণ্ড পরিমাণে ভয় পেলেন। এবং ঠিক সেই সময় গ্রামের এক কোণে ফজর আজান আওয়াজ ভেসে আসলো। আজান শুরু হওয়ার সাথে সাথে ট্রাকের ঝাঁকুনি দিয়ে সামনের দিকে এগিয়ে গেল। তো জহিরুল ভাই আর পিছনে ফিরে তাকাননি বা সেই লুকিং গ্লাসে তিনি তাকাননি, তিনি সোজা দ্রুত, তিনি নর্মালি খুবই দক্ষ একজন ড্রাইভার, তিনি সবসময় সতর্কতার সহিত গাড়ি চালান, কিন্তু সেদিন যে পরিমাণ ভয় পেয়েছিলেন তিনি এক টানে তার জীবন লাইফে এত বেশি গতি কখনো ট্রাকে তিনি তুলেননি। গাড়ির যত সর্বোচ্চ স্পিড আছে তিনি সর্বোচ্চ স্পিড দিয়ে ভুরুঙ্গামারিতে এসে গাড়িটা তার ট্রাকটা থামান। এবং সকালে জহিরুল ভাই দেখলেন ট্রাকের পিছনে লোহার ডালটায় এমনভাবে দুমড়ে মুচড়ে গেছে যেন কোনো দানব হাত দিয়ে ওটা চিপে ধরেছে, আর ওনার হাতের কবজিতে কালো রঙের 5টা আঙ্গুলের ছাপ বসে গিয়েছিল। তিনি মনে করেন যে কালকে রাতে যখন সেই অবয়বটা বা সেই লোকটা যখন তার হাত ধরেছিল সেখানে সেই লোকটার আঙ্গুলের ছাপ বসে গিয়েছে এবং মনে হচ্ছে যে সেখানে পরবর্তীতে আসলে সেই জহিরুল ভাইয়ের হাতে ঘা তৈরি হয় যেখানে সেই লোকটা ধরেছিল এবং পরবর্তীতে তিনি ওষুধ খান, কিন্তু ওষুধ খাওয়ার পরেও আসলে সেই সমস্যাটার সমাধান হয়নি। তো এরপরে অনেক দিন তিনি চিকিৎসা চালান, তো চিকিৎসা ধীরে ধীরে ওই জায়গাটা ঠিক হয়ে যায়। এবং যখন ওই জায়গায় এরপরে তো রেগুলার আমি বলেছিলাম যে তিনি ওই জায়গাটা দিয়ে রেগুলার যাতায়াত করেন। তো কাজের বা তাগিদে জীবন মানে কি বলে জীবিকা নির্বাহের জন্য তাকে সেই রাস্তা দিয়ে বাধ্যতামূলক যেতেই হয়, কারণ ওটাতে একটাই হাইওয়ে রাস্তা। তো পরবর্তীতে তিনি যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তো তিনি ওখানে দিনের বেলায় এলাকাবাসীর কাছে জানতে চান যে আসলে এই ধরনের ঘটনা ঘটেছিল, কেন ঘটেছিল, তিনি খোঁজ নিতে যাচ্ছিলেন। তো পরবর্তীতে জানতে পারেন যে আসলে এখানে একটা ট্রাক ড্রাইভার সেম টু সেম ট্রাক ড্রাইভার নাকি এখানে নদীতে ডুবে মারা গিয়েছিলেন এবং তার লাশটা নাকি পাওয়া যায়নি। তো পরবর্তীতে
দেখা যায় যে এরকম হঠাৎ হঠাৎ অনেক ট্রাক চালকদের সাথে নাকি এই ধরনের একটু ভৌতিক ঘটনা ঘটে। তো এরকম হয়তো বা জহিরুল ভাইয়ের সাথে ঘটেছে। তো সেই লোকটা বললেন যে হয়তো সেই সময় আজান দিয়েছিল, যার কারণে হয়তো ভাগ্য ভালো আপনি সেই অবয়ব বা সেই যেটাই বলি জিনটার কাছ থেকে আপনি বেঁচে গিয়েছেন। তো এটাই ছিল জহিরুল ভাইয়ের ঘটনা। তো এরপর থেকে আসলে চেষ্টা করেন জহিরুল ভাই বা শফিক ভাই তারা চেষ্টা করেন যে আসলে আগে ভাগে যখন আর কি রাস্তায় অন্যান্য গাড়িগুলো থাকে, বিশেষ করে ওই জায়গাটা যেখানে ওদের সাথে ঘটনা ঘটেছিল, তো উনি চেষ্টা করেন যে উনি একা না আসতে, কোনো না কোনো ওই যেহেতু ওটা হাইওয়ে, সবসময় ট্রাক বা বাস এই ধরনের চলাচল করে, তো ইনি চেষ্টা করেন যে কোনো বাস বা ট্রাকের পিছিয়ে পিছিয়ে আসার, ওই বিশেষ করে ওই জায়গাটা। তারপরে হলো বাকি জায়গাটা তিনি নিজের মতো করে আসেন। তো রাসেল ভাই এই ছিল ঘটনা। তিনি জানিয়েছেন যে এরপর থেকে আর আসলে তার সাথে এই ধরনের ভৌতিক ঘটনাগুলো আর ঘটেনি। তিনি এই রুলসটা মেনটেন করার কারণে, যে একটা বাস অথবা ট্রাকের পিছিয়ে পিছিয়ে আসা। তো রাসেল ভাই এই ছিল আমার ঘটনা। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। নমস্কার রাসেল ভাইয়া, আমার নাম ঐশী, আমি চট্টগ্রাম থেকে বলছি। ভূতে প্রেমের সাথে আমার যাত্রাটা শুরু হয় আসলে 2016 সাল থেকে। তখন আমি নিয়মিত ঘটনা শুনতাম, তো তখন চিন্তা করতাম যে নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আপনার সাথে কিভাবে শেয়ার করা যায়, কিন্তু তখন আমি ইমেল করতে পারতাম না বা কিভাবে অডিও রেকর্ডিং করে পাঠাতে হয় সে সম্পর্কে আমি অবগত ছিলাম না, যার কারণে নিজের সাথে অনেক ঘটে যাওয়া ঘটনা রয়েছে যেগুলো আপনার সাথে শেয়ার করা হয়নি। তবে কিছুদিন আগে ভূতের প্রেমে আমি আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা আপনার সাথে শেয়ার করি, যেটি আপনি স্পেশাল স্টোরিতে পড়ে শুনিয়েছিলেন, যার কারণে আমি আপনার কাছে অনেক বেশি থ্যাঙ্কফুল। তো সেই সুবাদে ভাবলাম যে নিজের পরিবারের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা আপনার সাথে এবার শেয়ার করা যাক। ঘটনাটা আমি গুছিয়ে লিখতে পারবো না বিধায় আমি অডিও রেকর্ডিং করে পাঠাচ্ছি। যদি আপনি ঘটনাটা প্লে করেন তাহলে আমি অনেক বেশি খুশি হব। তো ঘটনায় চলে যাই। ঘটনাটা ঘটে 2008 সালে। তখন আমার বয়স ছিল 7 বছর, আমার মেজো বোনের বয়স ছিল 3.5 বছর এবং আমার ছোট বোনের বয়স ছিল সবে 6.5 মাস। তো আমরা থাকতাম একটা মফস্বল এরিয়াতে। আমার বাবা সে এলাকার স্বনামধন্য ব্যবসায়ী ছিলেন। সঙ্গত কারণে আমি এই জায়গাটার নাম বলছি না। তো সে বছর খুব শীত পড়েছিল। আমার বাবা একদিন এসে আমার মাকে বললেন যে পরের দিন তার সিলেট ট্যুর আছে, 3 দিনের ট্যুর, তিনি ট্যুরে যাবেন, মাজার দর্শন করবেন। তো আমার মা বলে যে আমিও যেতে চাই, কিন্তু তখন আমার বাবা বললেন যে সিট তো আর খালি নেই, তো তোমাকে তো এবার নিয়ে যেতে পারছি না, পরের বার নিয়ে যাব। তো মার খুব মন খারাপ হয় বিষয়টাতে, মা যেতে পারছেন না। যাই হোক, বাবার জন্য ব্যাগটা গুছিয়ে দিলেন মা। পরের দিন সকালবেলা 6:30টার দিকে বাবার বাস ছিল। তো 5:30টার দিকে বাবার কাছে একটা কল আসে হচ্ছে যিনি এই ট্যুরটা অ্যারেঞ্জ করেছিলেন তার তরফ থেকে। তো তিনি কল করে আমার বাবাকে জানান যে একটা সিট তো খালি হয়েছে, এখন আপনি যদি কাউকে নিয়ে যেতে চান তাহলে নিয়ে যেতে পারেন, একজন ব্যক্তি যে কোনো কারণে যাচ্ছে না। তো তখন আমার বাবা আমার মাকে বললেন যে তুমি কি যেতে চাও কিনা, একটা সিট খালি আছে। তো মা তো খুব খুশি, মা রাজি হয়ে গেলেন যে যাব। তো 2টা সিটেই আমরা 5 জন মানুষ ট্রাভেল করেছিলাম চিটাং থেকে সিলেট পর্যন্ত। তো যাই হোক, কষ্ট মষ্ট করে পৌঁছে গেলাম সিলেট, মাজার দর্শন করব। প্রথম দিন আমরা খুব ভালোভাবে ঘোরাফেরা করি। দ্বিতীয় দিন আমরা একটা মাজারে যাই, সঙ্গত কারণে আমি মাজারটার নাম বলছি না। একটা মাজারে আমরা পৌঁছাতে সন্ধ্যা ছুঁই এরকম হয়ে যায়। তো আমার বাবার সিগারেট খাওয়ার অভ্যাস ছিল। আমার বাবা আমাদেরকে বাস থেকে না নামিয়েই উনি আগেই নেমে যান সিগারেট খাওয়ার উদ্দেশ্যে। তো যেহেতু আমার বোনরা ছোট ছিল, সবকিছু গুছিয়ে নিয়ে আমার মা নামতে একটু সময়ই লাগে। তো আমরা নেমে দেখলাম যে বাসের কেউ আশেপাশে নেই। আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম যে কেউ আসে কিনা, আমার বাবা আসে কিনা। তখন কেউ আসলো না, বাসে কেউ নেই, বাসের ড্রাইভারও নেই, ইভেন হেল্পারও নেই। তো কি করব, অপরিচিত জায়গা। মা বললো যে চল হাঁটতে হাঁটতে দেখি ভিতরের দিকে যদি কাউকে পাই। তো মাজারটাতে ঢোকার সময় এমন যে 2 পাশেই মেলার মতো অনেকগুলো দোকান, কিছু দূর হেঁটে গিয়ে পুকুর, তারপর গিয়ে মেন মাজার। মাজারে সেখানে অনেকগুলো মাজার ছিল একই সাথে।
তো যাই হোক, আমরা হেঁটে ঢুকতে ঢুকতে একটা পুকুর পাড়ে গিয়ে পৌঁছালাম। তো পুকুর পাড়ে মা বললো যে এখানে কিছুক্ষণ বসি, দেখি তোর বাবা বা বাসের কাউকে দেখি কিনা, যদি কেউ আসে তাহলে তাদের সাথে কথা বলবো। তো পুকুর ঘাটে আমরা বসলাম, কিন্তু আমাদের পরিচিত কাউকেই আমরা দেখতে পেলাম না। প্রায় আধা ঘন্টার মতো আমরা বসে আছি, এদিকে সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। তো ভাবলাম কি করা যায়। তখন মা বললো যে আচ্ছা যাই, মাজারের দিকেই যাই না হয়। তো তার আগে একটু হাত মুখটা ধুয়ে নি। তো মা আমার ছোট বোনকে আমার কোলে দিলেন এবং মেজ বোনকে হাত ধরে নিয়ে একসাথে পুকুরে নামলেন হাত মুখ ধোয়ার উদ্দেশ্যে। তো মা আর আমার মেজ বোন হাত মুখ ধুচ্ছেন, তো আমি আমার ছোট বোনকে কোলে নিয়ে বসে আছি। হঠাৎ করে একজন মহিলা আসলেন আমার সামনে, যিনি ছিলেন বোরকা পরা, তার মুখ ঢাকা, বোরকা পরা, নেকাব করা একজন মহিলা আসলেন। তো উনি এসে আমাকে বললেন যে বাচ্চাটাকে আমার কোলে দিয়ে তুই মুখ ধুয়ে আয়। তো এমন কথা শোনার সাথে সাথে আমি বললাম যে আমার বোনকে আমি আপনার কোলে কেন দিব, আমি তো আপনাকে চিনি না। তো এই কথা বলার সাথে সাথে উনি ওনার নেকাবটা খুললেন এবং বোরকাটা খুললেন। তো বললেন যে এবার দে, তোর বোনকে আমার কোলে দে। আমি বললাম যে না, আমি তো আমার বোনকে আপনার কোলে দিব না, আমি তো আপনাকে চিনছি না, তাহলে আমি আমার বোনকে আপনার কোলে কেন দিব। তো ওনার সাথে এভাবে করে কিছুক্ষণ আমার কথা কাটাকাটি হচ্ছিল। এই সময় আমার মা বিষয়টা খেয়াল করেন এবং তাড়াতাড়ি উঠে আসে পুকুর থেকে। এসে ওনাকে বলছে যে আপনি কেন আমার মেয়েকে কেন নিতে চাচ্ছেন। তো উনি আমাদেরকে বললেন যে তোরা তো হারিয়ে গেছিস, তোর স্বামীকে তুই পাচ্ছিস না, তো তোর মেয়েটাকে আমার কোলে দে, তোরা হাত মুখ ধুয়ে নে, আমি তোদেরকে পুরো মাজারটা ঘুরিয়ে দেখাবো। তো অপরিচিত মানুষ, আমার মা তো বিশ্বাস করতে পারলেন না আমার বোনকে আমার মা ওনার কোলে দেননি। তো যথারীতি আমার মা আমার বোনকে কোলে নেওয়ার পর, ছোট বোনকে কোলে নেওয়ার পর আমি গিয়ে হাত মুখ ধুয়ে আসলাম। উনিও আমার সাথে নামলেন এবং হাত মুখ ধুলেন মহিলাটা। তো এরপর উনি আমাদেরকে নিয়ে বললেন যে চল, তোরা তো মাজারটা চিনিস না, আমি চিনি, চল তোদেরকে ঘুরে দেখাই। তো উনি এরপর আমাদেরকে নিয়ে মাজারের ভিতরে ঢুকছেন। আমরা আশেপাশে খেয়াল করছি, কিন্তু আমাদের সাথে বাসে ট্রাভেল করা কাউকে আমরা ওই টাইমে দেখিনি। অনেক মানুষ ছিল, অপরিচিত মানুষ, কিন্তু আমাদের সাথে বাসে ট্রাভেল করেছেন এরকম কাউকে দেখিনি, কারণ আমরা তো একই এলাকা থেকে গিয়েছিলাম। কাউকে না কাউকে তো দেখার কথা, এলাকার মানুষজনকে তো চিনি টুকটাক, কিন্তু কাউকেই দেখিনি। তো যাই হোক, মহিলাটা আমাদেরকে নিয়ে মাজারে ঢুকলেন, ভিতরে প্রবেশ করলেন এবং এক একটা মাজারের সামনে গিয়ে আমার মাকে বললেন এবং আমাকে বললেন যে যা গিয়ে সেজদা কর। তো উনি কিন্তু ঢুকছেন না মাজারে, উনি বাইরে থেকেই বলছেন যে যা ওখানে গিয়ে সেজদা করে আয়। তো যাই হোক, আমরা গেলাম, গিয়ে মাজার ঘুরলাম। যেহেতু এখানে একটু আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা হিন্দু মানুষ, আমরা মাজারে কি করছি। যদিও আমরা হিন্দু, কিন্তু আমরা মাজার দর্শন করি, মসজিদে যাই না, যদিও মসজিদে তো মেয়েদের প্রবেশ নিষেধ, আমরা মাজারগুলো দর্শন করে থাকি। তো যাই হোক, মহিলাটা আমাদেরকে কয়েকটা মাজার এভাবে ঘুরে দেখালেন এবং সেজদা করতে বললেন, আমরা সেজদাও করলাম। উনি যেরকম বললেন আমরা ওরকম করেছি। তো এরকম করতে করতে মিনিমাম ঘন্টা 1.5 ঘন্টা পার হয়ে যায়। আমরা তখনও খুঁজছিলাম আমার বাবা কোথায়, কন্টিনিউয়াসলি আমার মা আমার বাবাকে ফোন করে যাচ্ছিল, কিন্তু আমার বাবার ফোনে কিছুতেই সংযোগ দেওয়া সম্ভব হচ্ছিল না। আশেপাশে যাদের নাম্বার ছিল সবাইকে কলে ট্রাই করা হচ্ছিল, কারো ফোনেই সংযোগ দেওয়া যাচ্ছিল না। তো এভাবে করতে করতে মহিলাটা আমাদেরকে হাত ধরে ধরে সমস্ত মাজার ঘোরায় এবং এক পর্যায়ে একটা জায়গায় এসে দাঁড় করায়। তো দাঁড় করানোর পর আমার মেজ বোন বলে যে আমার খুব পানির পিপাসা পেয়েছে, আমি পানি খাবো। তো মহিলাটা বললো যে চল আমার সাথে চল, আমি পানি খাইয়ে নিয়ে আসি। আমার মা বলে যে না, আমি আপনার সাথে তো ছাড়বো না, চলেন আমরা সবাই মিলে যাই। তো মহিলাটা বলে যে না, তোদের যাওয়ার দরকার নেই, আমি যাচ্ছি, পানি খাইয়ে আনি। তো আমার মা তো কিছুতেই ছাড়বে না। তো আমরা একসাথে গেলাম, গিয়ে আমার একটা দোকান থেকে আমার বোনকে পানি টানি খাইয়ে আমরা আবার যে জায়গায় দাঁড়িয়েছিলাম ওই জায়গায় চলে আসি। আসার পর মহিলাটা বলে যে আমার কাজ শেষ, তোর হাজবেন্ড এখন আসবে, তোকে খুঁজতেছে অনেকক্ষণ ধরে, কিন্তু তোকে পাচ্ছে না, আমার কাজ এবার শেষ, এবার আমার যেতে হবে। তো এমন বলে মহিলাটা আমাদের থেকে বেশি না 5 হাত মতো সামনে গিয়েই ধোঁয়ার মতো কুণ্ডলি পাকিয়ে কোথায় যেন চলে যায়। এরপর মহিলাটিকে আমরা আর খুঁজে পাই না, দেখতেও পাই না। যেই না মহিলাটা আমাদের চোখের সামনে ভ্যানিশ হলো,
তখনই আমরা দেখতে পেলাম যে আশেপাশে আমাদের সাথে বাসে ট্রাভেল করা অনেক মানুষ ওখানে, কিন্তু তাদেরকে আমরা এতক্ষণ খুঁজেও পাইনি, দেখিও নি। তো মহিলাটা যেই না ভ্যানিশ হলো, সেই আমরা সবাইকে দেখাটা শুরু করলাম। এরপর আমার মা আমার বাবাকে আবার কল করলেন। তখন আমার বাবার ফোনে কলটা কিন্তু ঢুকলো। আমার বাবার সাথে কথা বলার পর আমার বাবাকে বলা হলো যে আমরা এই লোকেশনে আছি, আপনি আসেন। তো আমার বাবা আসলো। আসার পর আমার বাবা যেটা বললো সেটা হচ্ছে, আমার বাবা গাড়ি থেকে নামার পর গাড়ির পাশেই ছিলেন এবং সিগারেট খাচ্ছিলেন, কিন্তু আমার বাবা আমাদেরকে বাস থেকে নামতে দেখেননি। আমার বাবা বাসে উঠে দেখলেন যে আমরা কেউ নেই বাসে। এরপর আমার বাবা মিনিমাম 5 থেকে 6 বার মাজারে এবং মাজারের বাইরে বেরিয়ে আমাদেরকে খুঁজেছেন এবং অনেকজনকে ফোন করেছেন যারা আমাদের সাথে ট্রাভেল করছিল। প্রত্যেকেই আমাদেরকে খুঁজছিল মাজার এরিয়াতেই, কিন্তু তারা আমাদেরকে কেউ দেখেনি, ইভেন আমরাও তাদেরকে দেখিনি। কিন্তু আমরা মাজারেই ছিলাম, ওখানেই ঘুরছিলাম। তো যাই হোক, আমাদেরকে পাওয়ার পর শেষ পর্যন্ত আমরা গিয়ে একজন বড় হুজুরের দেখা পাই একটা মাজারে। তাকে গিয়ে বলি যে এই ধরনের একটা মহিলা কি মাজারে থাকে কিনা, উনি কি আছে কিনা, আমি ওনার সাথে দেখা করতে চাই আমরা, এবং ওনাকে থ্যাঙ্কস বলতে চাই যেহেতু উনি আমাদেরকে এত হেল্প করলো। উনি কোনো কথাই আমাদেরকে বলার সুযোগ দেননি, উনি আমাদের চোখের সামনে এরকম ভ্যানিশ হয়ে গেছেন। তো ওই হুজুরটা আমাদের কাছ থেকে মহিলাটার বর্ণনা জানতে চায়। বর্ণনা জানানোর পর উনি বলে যে এই ধরনের একটা মহিলা ছিল যাকে তার হাজবেন্ড শ্বশুর বাড়ি থেকে অত্যাচার করে বের করে দেয় এবং তার বাপের বাড়িও তাকে অ্যাকসেপ্ট করেনি। উনি দীর্ঘ 15 বছর এই মাজারে ছিল এবং যারা অপরিচিত আসতো, এখানে দূর দূরান্ত থেকে যারা আসতো মাজার দর্শনের জন্য, তাদেরকে উনি হেল্প করতেন, প্রতিটা মাজার ঘুরে ঘুরে দেখাতেন এবং ডিটেলস বলতেন যে এই মাজারের এই কাহিনী, ওই মাজারের এই কাহিনী উনি বলতেন। তবে বছরখানেক আগে উনি মারা যান এবং ওনাকে এখানে দাফন করা হয়। তো হুজুর আমাদেরকে নিয়ে যান এবং ওনার কবরটা দেখান। তো আমরা তো রীতিমতো শকড। ওই বয়সে আসলে এত কিছু নেওয়ার মতো সুযোগ ক্ষমতাও ছিল না, তো মোটামুটি ভয়েই পেয়েছিলাম একটু। যাই হোক, তাও ওনার কাছে আমরা মনে মনে থ্যাঙ্কফুল, এখনো থ্যাঙ্কফুল যে উনি আমাদেরকে এতটা হেল্প করলেন। তো ঘটনাটা আমাদের কাছে রহস্যময় হিসেবেই থেকে গেছে আমাদের পুরো পরিবারের সাথে, আমার সাথে, আমার মার সাথে। যদিও আমার ছোট বোনদের খুব একটা তেমন মনে নেই, আমার এবং আমার মার স্পষ্টভাবেই মনে আছে। যদি পরে কখনো সিলেট যাওয়ার সুযোগ হয় অবশ্যই ওনার কবরটা দেখে আসবো। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে তাহলে ঘটনাটা প্লে করবেন। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। হ্যালো, আমি সাকিব অ্যান্ড আমি রেগুলার লিসেনার অফ ভূত.com। তো আমি কিছুক্ষণ আগে প্রতি রবিবার যে স্পেশাল এপিসোডটি হয় সেটি শুনছিলাম। তো ওখানে আমি মিস্টার রাসেলের একটি অ্যানাউন্সমেন্ট শুনি যে তিনি প্রিমিয়াম সাবস্ক্রাইবারের কাছ থেকে গল্প চাচ্ছেন। অ্যান্ড ইয়াস, আমি প্রিমিয়াম সাবস্ক্রাইবার। তো আমি ভাবলাম যে আমার সাথে কিছু ঘটেছে কয়েকদিন আগে, সো ওয়াই নট আই শেয়ার ইট। তো তারপর আমি জাস্ট এপিসোডটা শোনা মাত্রই আমি গল্পটা রেকর্ড করতে বসলাম। তো আমি আগে আমার সম্পর্কে বলে নেই। তো ছোটবেলা থেকে আমার প্যারানর্মাল বিষয়ে অনেক আগ্রহ ছিল। লাইক আমি জানতে চাইতাম, ইভেন স্টিল নাও, লাইক ব্যাপারগুলো কিভাবে কি হয়, কিভাবে কি হচ্ছে। তো এর পরিপ্রেক্ষিতে জিন, ভূত, লাইক বিভিন্ন ব্ল্যাক ম্যাজিক, এগুলো সম্পর্কে আমার আগ্রহ অনেক বেশি। ইভেন ছোটবেলা থেকে ভূত FM, তারপর এখন ভূত.com অ্যান্ড আদার্স, এগুলো শোনার পরে মানে আমার মোটামুটি একটা ধারণা রয়েছে যে ব্যাপারগুলো কিভাবে হয় না হয়। তো যা হোক, তো আগ্রহটা আমার ও পর্যন্তই ছিল। আর আরেকটা জিনিস আমরা সবাই জানি যে আমাদের ধর্মের ব্যাপারটি একদমই বৈধতা পায় না, তাই না? তো যতদূর ডিস্টেন্স রেখে আর কি আগ্রহ নিবারণ করা যায় আমি তাই করতাম। বিভিন্ন জায়গায় লেখা পড়তাম, বিভিন্ন ডকুমেন্টারি দেখতাম, অ্যান্ড দ্যাটস ইট। তো তারপর আরেকটা কথা বলিনি, তো আমি একজন প্রফেশনাল ড্যান্সার অ্যাজ ইউজুয়াল, পড়াশোনার পাশাপাশি। তো ছোটবেলা থেকে আমি নাচ করি। তো নাচ করার সুবাদে আমার আশেপাশের লোকজন এবং আর একটু ম্যাস পপুলেশনে
অ্যাজ ইউজুয়াল যেটা হয়, আপনি আপনার একটা আর্টিস্টিক ভ্যালু থেকে সবাই আপনাকে চেনে জানে, সো খুব নর্মাল ব্যাপারটা। তো আমার কাছে এরকম চেনা জানা থাকার কারণে আমার কাছে অনেকে ইভেন এখনো নাচ শিখতে আসে, উইচ ইজ নর্মাল। লাইক এসে বলে যে ভাইয়া আমি আপনাকে দেখেছি, তো এখানে শো করতে দেখেছি, হোয়াট এভার, ওখানে দেখেছি, তো আমাকে নাচ শেখাতে হবে। তো আমিও বিনা বাক্য ভাই সবাইকে ওয়েলকাম করি, লাইক ছোটবেলা থেকে করে আসছি। তো অমনি একটা ছেলে একদিন হুট করে আমার কাছে আসে এবং সে বলে যে সে নাচ শিখতে চায়। লাইক আমি বললে ওকে ওয়েলকাম। তো এভাবে তাকে আমি কয়েকদিন নাচ শেখাই। আমি যে কথাটা বলছি এখন, এটা মোটামুটি 5 থেকে 6 মাস আগের ঘটনা, হয়তো তারও বেশি। তো তখন লকডাউন ছিল, পুরো দমে চলছিল, তো ওরকমই হবে। তো কিছুদিন শেখানোর পর ওর সাথে আমার একটু ঘনিষ্ঠতা হয়, লাইক আমরা ওঠা বসা করি। সে আমার ছোট ভাই, লাইক জুনিয়র। তো একদিন আমাদের স্থানীয় একটা পার্ক রয়েছে, তো একদিন সন্ধ্যায় যখন ওর সাথে আমি কথা বলছিলাম, ইভেন ওখানে আমার অন্য একটা ফ্রেন্ডও ছিল, তো আমরা কথা বলছিলাম। তো কথা প্রসঙ্গে সে আমাকে বললো যে সে ইদানিং ম্যাজিক, লাইক ব্ল্যাক ম্যাজিক চর্চা করা শুরু করেছে। আমি লাইক হোয়াট? কারণ আমি অনেক লাইক আগে থেকে এগুলো ব্যাপারে ইন্টারেস্ট থাকার কারণে আমি অনেক ভালো করে জানতাম যে ব্যাপারগুলো কি, তাই না? তো আমি তো জাস্ট আকাশ থেকে পড়লাম যে হোয়াট আর ইউ সেইং। তখন সে বললো যে হ্যাঁ, রিসেন্ট আমার একটা গুরু, সে আমাকে শিখিয়েছে। এবার যে গুরুর কথা বলছে তার বাসাও আমাদের পাশে, সে কয়েকদিন আগে মারা গিয়েছে। যা হোক, তো আমিও আগ্রহবশত জিজ্ঞেস করলাম যে ব্যাপারগুলো কেমনি কি হয়। তখন সে বললো যে ব্যাপারগুলো পুরোটাই কুফরি, লাইক এগুলো আপনার ঈশ্বরের সাথে শয়তান বা এই জিনিসগুলোর লাইক একটা মিথস্ক্রিয়ার ফলাফল স্বরূপ একটা ব্যাপার উপস্থাপন করা হয় এবং সে ব্যাপারটার মাধ্যমে বিভিন্ন কার্য সম্পাদন করা হয়, যেটা পুরোপুরি আমাদের ধর্ম পরিপন্থী। লাইক আমি তখন তাকে বললাম যে ওকে, টেল মি সাম মন্ত্র অফ ইয়ার্স। তারপর সে কিছু আমাকে শোনালো এবং সেগুলো খুবই খারাপ ছিল। লাইক আমাদের যে ধর্মীয় ব্যাপার স্যাপারগুলো, এদের সাথে আপনার বিভিন্ন যেগুলো স্যাটানিক ওয়ার্ড হোয়াট এভার, এগুলোর মিক্সিং করে ওরা বিভিন্ন মন্ত্র ক্রিয়েট করে। তো আমি তাকে বললাম যে আচ্ছা তাহলে এসব তুমি কি করো? তো সে আমাকে বললো যে লাইক বিভিন্ন জিনভূত ছড়ানো, কাউকে মেরে ফেলা, যেটাকে বান বলি আমরা, সে আমাকে বানি বলেছিল। তো যা হোক, সে করে থাকে। তো আমি এসব শোনার পর তাকে বললাম যে কারণ আমি তার বড় ভাই, সো আমার রেসপন্সিবিলিটি আসলে অ্যাটলিস্ট তাকে ওয়ার্ন করার জন্য। তো আমি তাকে বললাম যে স্টপ ডুইং দিস, এগুলো ভালো না। তো সে আমাকে বললো যে আমি আর আস্তে করবো না, হ্যান ত্যান। তো আমি তার কথাটা খুব একটা কনফিডেন্স পাইনি এবং আই ডোন্ট কেয়ার, কারণ তার লাইফ তার, আমার লাইফে আমার, তাই না? সে করছে, আমি বারণ করেছি, এখন সে করলে করুক, না করে। তো এটা এরকম 6-7 মাস আগের ঘটনা। তো ওটা ওখানেই শেষ। আর একবার মনে করি যে ওখানে আমি ছিলাম, সে ছিল, আর আমার ফ্রেন্ড ছিল, আমার ক্লোজ ফ্রেন্ড, বাট আমার সাথে থাকে। যাও, তো এই রিসেন্ট কয়েক সপ্তাহ আগের ঘটনা। তো আমাদের এলাকার একটা বড় ভাই, সে একটি মেয়েকে পছন্দ করে এবং সে নানাভাবে মেয়েটি পর্যন্ত রিচ করতে চায়, বাট কোনো না কোনো ভাবে সে পারছে না। মানে পরিস্থিতি সাপেক্ষে হোক বা লাইক আমাদের সমাজে ফ্যামিলি স্ট্যাটাস কাউন্ট করা হয়, হোয়াটএভার, কোনো একটা কারণে লাইক ওটা হচ্ছে না। ইভেন সার্বিক দৃষ্টিতে ওদের সম্পর্ক হওয়া সম্ভব নয়। যাও, তো বাট ও অনেক ডিটারমাইন্ড যে সেই লাইক ওই মেয়েটিকে চায়, এরকম কিছু একটা ব্যাপার। তো একদিন আমি ছিলাম, বড় ভাইটা ছিল, আর আমার ওই ফ্রেন্ডটা যে আমাদের ওই আগের 6 মাস আগের কনভারসেশন আমার সাথে ছিল, ওই যাকে আমি নাচ শেখাতাম তার সাথে। তো আমরা 3জন একসাথে ছিলাম, আমি, বড় ভাই, আমার ক্লোজ ফ্রেন্ড। তো ওইখানে কথাটা তুললো যে এমন সো সে অনেকভাবে রিচ করতে পারতেছে না, সো এখন ব্ল্যাক ম্যাজিকের সহায়তা নেবে। ইভেন সে আগে অনেক জায়গায় ট্রাই করেছে, বাট কোনো কাজ হয়নি। বাট সে এখন এখানে খুঁজছে যে কাকে এমন পাওয়া যায়। তো আমার পাশে যে ফ্রেন্ডটা ছিল, যে আমার 6 মাস আগে ওই কনভারসেশনে আমার সাথে উপস্থিত ছিল, তো সে হুট করে বলে বসে, হ্যাঁ সাকিবের একটা ছোট ভাই আছে, সব করে। তখন আমাকে বড় ভাইটা বললো যে আসলে কি? আমি বললাম হ্যাঁ, আমার ছেলে আছে, আমাকে নাচ শিখতো, বাট এখন শেখে না। তো বলেছে ও করে। তখন ও বললো আমার দেখা করে দাও। তো আমি যেহেতু বলেছিলাম যে আমার এগুলো ব্যাপারে লাইক অনেক ইন্টারেস্ট আছে, সেটা অবশ্যই দেখে যাওয়ার, এক্সপিরিয়েন্স করার। তো আমি ওই থ্রুতে ভাবলাম যে লাইক আমি প্রথমে নানা করলাম, লাইক অবশ্যই জিনিসটা মানে আমরা উই অল নো দ্যাট খারাপ কাজ করা, সেখানে সঙ্গ দেওয়া, মানে লাইক হেল্প করা, দুইটাই সেম। বাট ইনস্ট্যান্ট চাপে পড়ে আমি বলতে বাধ্য হই যে ইয়া দ্যাটস দ্য গাই। তো আমি ওর কাছে ওকে নিয়েও যাই। তারপর আমি যেটা লাইক চালিয়ে গেলাম সেটা জাস্ট চুপ করে দেখা, কারণ এখানে আমার কিছু বলার ছিল না। কারণ মানে জাস্ট আমি জাস্ট দেখতে এই ব্যাপারটাকে ভালোবাসি, দ্যাটস ইট। কারণ এর ভয়াবহতা সম্পর্কে আমরা সবাই জানি, তাই না? তো তারপর তারা কথা বললো এরকম যে কি করা যায় না করা যায়। তো ও বিভিন্ন লাইক তাবিজ, কবচ, হ্যান ত্যান এগুলো করলো। তো প্রথমে সে বললো যে সে একটা ইসলামিক ওয়েতে ট্রাই করবে
এটা যাক আমি প্রসেসটা বলছি না, তো এটা হোয়াটএভার কিছু একটা করতে হবে। তো এখন আমার বাইক ছিল 3 জনের মধ্যে, তো আমি ওরকম রাত 12টার পর ওদের বাইক দিয়ে লিড দিই জাস্ট ফর এক্সপিরিয়েন্স করার জন্য, আচ্ছা দেখি কি হয়। ওকে, তো নাথিং হ্যাপেন। তো তারপর আমরা আবার ছেলেটার কাছে যাই ওই ভাইটাকে নিয়ে। হ্যাঁ, আর যেহেতু আমি তার ছোট ভাই, আমার থ্রুতে পরিচয় হয়েছে, তো সেসব কনভারসেশনে আমাকে সাথে রাখে। ইভেন আমিও যাই যে কারণ এটা আমার জন্য একটা হিউজ চ্যান্স, তাই না, লাইক কাছ থেকে ব্যাপারটা এক্সপিরিয়েন্স করা। ওকে ফাইন, আমিও যাই। তো ওরকম গিয়ে তো লাস্ট যে অ্যাটেম্পটা ছিল সেটা সে কুফরি করবে। তো আলটিমেটলি সে করে লাইক বিভিন্ন লেখালেখি করে, আমি পাশেই ছিলাম। ইভেন মানে সে আমাকে কিছু বলতে পারছে না, কারণ আমি তার বড় ভাই এবং সে আমার কাছে রেসপেক্ট করে, কারণ আমি নাচ শেখা যাও। তো আমি যে লেখাগুলো আমি ছবিও তুলে নিই এবং তার বইগুলো নাড়াচাড় করি। তো একটা মজার বিষয় কি, যে আমি বইগুলো ওর কাছে পড়ার পারমিশন চাই যে আমি কি পড়তে পারি। তো আমাকে বলো ওকে ফাইন দেখো। হ্যাঁ, তো আমি প্রথমে একটা বই নিই, বইটা ছিল হচ্ছে লাইক হিন্দু যে তন্ত্র রিলেটেড ওদের ব্যাপারটা। তো ওখানে আমি জিনিসটা লেখা দেখলাম যে মানে আমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে আসলে আমরা যে লাইক কিভাবে সম্ভব যে মুখ দিয়ে একটা মানুষ মন্ত্র উচ্চারণ করছে আর কাজ হয়ে যাচ্ছে। ইভেন আমাদের ধর্মের ব্যাপারটা সেম, লাইক আমরা কোথাও একটা সূরা পড়ে বা কোনো দোয়া পড়ে ফু দিচ্ছি বা কোনো রোগ উপশম হয়ে যাচ্ছে। লাইক আমরা যেমন জানি যে সূরা ফাতিহা পড়ে আপনার কোনো সর্প দংশিত জায়গায় লাইক ওখানে ফু দিলে ওটা ভালো হয়ে যায়। তো এটা ইভেন নর্মালি আমার সবারই একটা ধারণা মানে কাজ করে যে কেমনি কি। তো ওখানে লেখা আছে যে মানে আমি জাস্ট একটু বলি, ওখানে মানে ভূমিকা লেখা ছিল যে প্রাচীন আমাদের যে হিন্দুদের যে কমিউনিটি ছিল অনেক অনেক বছর আগে, তখন ওখানে যারা সাধু বা হোয়াট এভার যা বলে, তো ওরা ডিসকভার করে যে কিছু আমরা যদি কিছু উচ্চারণ করি তখন আমাদের সেই কথাগুলোর যে সংঘর্ষ হয়, আমাদের ভোকাল কর্ডে তো আপনার ইয়াগুলোর মানে আপনার আমাদের বিভিন্ন বাতাসের ধাক্কার সংস্পর্শে তো একটা ওয়ার্ড বের হচ্ছে, আমি যে কথা বলছি। এই সংঘর্ষটার ফলে নাকি অলৌকিক কিছু এই জিনিসগুলো হয়। আলটিমেটলি এটা পাওয়ার হচ্ছে এই যে ওয়ার্ডগুলো, ঠিক ওয়ার্ড পড়ার, কয়টা নির্দিষ্ট ওয়ার্ড পড়ার ফলে যে সংঘর্ষটা হয়, এই সংঘর্ষের যে আমাদের আউটপুটটা বের হয় কথাটা, এই কথাটা অলৌকিকভাবে কাজ করে। ইভেন সেখানে লেখা আছে যে ডু হোয়াটএভার ওয়ান জাস্ট ফর গুড, ভালোর জন্য করতে হবে। আমি এটা কথাটা বললাম, তো এটা আলাদা টপিক। তো লেখা ছিল, তো আমি সবগুলো পরে দেখলাম এবং মানে সবগুলোই ওই উদ্ভট মন্ত্রগুলো এবং ইউনো কিভাবে কি করতে হবে, কোথায় কি যেতে হবে, সব ডিটেলস লেখা ছিল। আমি জাস্ট লাইক পড়লাম, কারণ আমার কাছে এটা বড় অপরচুনিটি যে আমি ফাইনালি একটু আর কাছ থেকে ব্যাপারটা দেখতে পাচ্ছি। তো যাও, তো ফাইনালি ও একটা দিল হোয়াট এভার কাগজে লিখে দিল। আমার কাছে ছবিটা আছে, সো আমি চাইলে অবশ্যই দিতে পারবো। তো দিয়ে বললো যে, আমাকে দিয়ে বলেনি, আমার ফ্রেন্ডটাকে আমি পাশে ছিলাম, তো তাকে দিয়ে বললো যে রাত 12টার পরে এটা অমুক শ্মশানে গিয়ে, এটা লাইক শ্মশানের যে ছাইটা আছে, লাইক মরগুলো পোড়ানোর পরে ছাইগুলো যেখানে গ্যাদার করা হয় ওখানে লাইক মাটি খুঁড়ে ওখানে পুঁতে ফেলতে হবে। ওকে ফাইন। তো অ্যাজ ইউজুয়াল শ্মশান আমাদের বাসা থেকে অনেক দূরে, অ্যান্ড অত রাতে অবশ্যই একটা বাইক নিডেড, অ্যান্ড আম দ্য বাইকার। তো আমার ডাক পড়লো অ্যাজ ইউজুয়াল, আমি বললাম ওকে ফাইন, দূর থেকে দেখতে আমার সমস্যা কি। তো গেলাম, করতে গেলাম। তো যখন আমরা শ্মশানে পৌঁছালাম তখন অলমোস্ট রাত 12টা ক্রস হয়ে গিয়েছে। তো আমরা ওখানে 3 জন ছিলাম, আমরা ওই 3 জনই, আমরা আমাদের কনভারসেশনের শুরুতে আমরা 3 জন ছিলাম, আমি, বড় ভাইটা আর আমার ক্লোজ ফ্রেন্ডটা। তো আলটিমেটলি এখানে আর শ্মশানটা ছিল রাস্তার সাথে, একদম রাস্তার মেইন রোডের সাথে লাগোয়া। তো আলটিমেটলি তো ব্যাপারটা হচ্ছে একজনকে লাইট ধরতে হবে, আরেকজন বলতে যে কাজটা করবে সে হচ্ছে ভিকটিমকে মাটি খুঁড়ে ব্যাপারটা জিনিসটাকে পুঁততে হবে। আরেকজনকে অবশ্যই লাইট ধরতে হবে কারণ অন্ধকার, আরেকজনকে অবশ্যই রাস্তায় বাইকের কাছে থাকতে হবে, তাই না। তো আলটিমেটলি আমার ফ্রেন্ডটা ভয়ে যেতে চাচ্ছিল না, আমার যে অন্য একটা ফ্রেন্ড ছিল, সো বাইকের ওখানে এসে থাকে। সো আলটিমেটলি অনিচ্ছা সত্ত্বেও আমাকে তাকে লাইট ধরে হেল্প করতে হয়। ওকে ফাইন, তো আমি লাইট ধরে যাই তার সাথে। ইভেন ডিস্টেন্স সর্বোচ্চ 4 থেকে 5 মিটার ছিল, লাইক যেখানে আমরা জিনিসটা দিয়ে রাখি আর রাস্তা এর মাঝখানে গ্যাপটা 4 থেকে 5 মিটার অনলি। তো মজার ব্যাপারটা এখান থেকেই শুরু হয় যে সে যখন জিনিসটা ঘুরে ঘুরে মাটির মধ্যে পুঁতছিল, তো আলটিমেটলি আমি ফার্স্ট একটা সাউন্ড শুনতে পারি যে 2টা মানুষের কনভারসেশন, লাইক অনেক স্পষ্ট কথা বলছে এবং অ্যারাউন্ড মনে হচ্ছে যে তারা আমাদের খুবই কাছে। হ্যাঁ, তো আমি যেহেতু অবশ্যই এটা সুসমাজে গৃহীত কোনো কাজ নয় যে আমি মন খুলে মন দিয়ে করবো, সো এটা মানে উই অল নোজ দ্যাট, তাই না। তো আমি অনেক ভয়ে লাইট ধরেছিলাম যে কে আসে না আসে, আবার দেখে ফেললে কি না দেখি ভাবে।
আর ওটার মেন রোডের সাথেই ছিল। তো আমি কনভারসেশনটা শুনছিলাম যে দুজন কথা বলতেছে খুব স্পষ্ট স্বরে। হ্যাঁ, আমি ওই বড় ভাইটাকে বললাম, ভাই মেবি সামওয়ান আর কামিং, আর হয়তো আমাদের আশেপাশে কেউ আসছে। আর সাউন্ডটা আস্তে আস্তে অনেক লাউড হচ্ছিল, লাইক মনে হচ্ছে কেউ আমাদের দিকে এগিয়ে আসছে। আর আরেকটা কথা বলে রাখি, রাস্তার পাশে শ্মশান এবং শ্মশানের চারপাশে পুরোটাই জমি ছিল, দেয়ার ওয়াজ নাথিং। আর অনেক দূরে দূরে অনেক বাড়ি ছিল। সো যাই হোক, তো আমি কথাটা বলার পর ওই ভাইটাও সাউন্ডটা শুনতে পারে, ও চতুর্পাশে লাইট মারি থাকে, বাট দেয়ার ওয়াজ নো ওয়ান। আর ওই ঘটনার প্রেশারের জন্য আমিও একটা মানসিক প্রেশারে ছিলাম, ভাই আমি লাইটটা ধরে আসি, কেউ দেখলে তো ইজিলি দেখবে রাস্তার পাশে। তো আলটিমেটলি আমি মনোযোগ দিয়ে কথাটা শুনিনি ওদের, ইভেন আমার বড় এবার শুনিনি, কারণ আমাদের ফোকাসটা অন্য ছিল, বাট কথাটা অনেক স্পষ্ট ছিল। তো ওই পর্যন্ত সব নর্মাল ছিল। তো উনি চতুর্পাশে লাইট মেরে দেখলো, আমিও দেখলাম দেয়ার ইজ নো ওয়ান। তো স্টিল কথা শোনা যাচ্ছে যে দুইটা মোটা কণ্ঠ ওদের মানুষ, ওরা একে অপরের সাথে কথা বলতেছে। আর এখান থেকে কিন্তু নিকটস্থ বাড়িটা অনেক দূরে যাই হোক, মানে ঘটনার আকস্মিকতা তখন আমাদের কাছে ব্যাপারটা জাস্ট অবাকই লাগে, যায় কথা শুনছে লোক কোথায়। তো আমরা তাড়াতাড়ি ওখানে 1 মিনিট ছিলাম থেকে আমরা রাস্তায় উঠে আসি। ইভেন ফর্চুনেটলি আনফর্চুনেটলি বলবো সেখানে কেউ আসেনি, সো ওটা কেউ দেখেনি। তো তারপর আমরা যথারীতি বাইকে স্টার্ট করলাম যে আমরা এখন ফিরে যাবো, লাইক কাজ শেষ ওনার। তো তখন উঠে আমরা আলোচনা করতেছিলাম যে আমি ভাইটাকে বলছিলাম যে ভাষা মানুষটাকে দেখা গেল না কেন। তখন আমার যে ফ্রেন্ডটা যে বাইক পাহারা দিচ্ছিল সে বললো, কোন সাউন্ড? আমি বললাম, কেন দুইটা আমার কথা শুনিসনি? ও বললো, না আমি তো শুনিনি। তখন ব্যাপারটা আমাদের মাথায় কাজ করলো যে আসলে এখানে হলো কি, সে শুনলো না কেন, অথচ সে আমাদের খুব পাশেই ছিল। বললাম তো এই 3-4 মিটার দূরে, বেশি না। তো সো এত লাউড ছিল, আমরা শুনলে তারও শোনার কথা। তো সে বলছে না, সে কোনো সাউন্ডই শোনেনি। আর আমরা দুজনে অবাক, তো হলোটা কি? তখন আমরা গেস করলাম যে সামথিং হ্যাপেন দেয়ার, যে আসলে কিছু হয়েছে। মানে যেহেতু আমারও ব্যাপারে কিছু কোনো ধারণা আছে যে শ্মশানে বা আদিবাসী সব হয়, সো মানে আমিও বুঝতে পেরেছি অ্যাট ফার্স্ট গ্ল্যান্স যে ব্যাপারটা কি হয়েছে। লাইক ওখানে কোনো এনটিটি ছিল যারা চাচ্ছিল না যে আমরা কাজটা করি, সো বিভিন্ন কথা বলার মাধ্যমে বা কনভারসেশন দেখিয়ে যে মানুষ আসছে আমরা চলে যাই, এমন একটা ব্যাপার দেখাচ্ছিল। সো যাই হোক, ওটা নিয়ে অনেকক্ষণ কথা হলো। আমিও অবাক, আমার বড় ভাইটা অবাক, এবং সে তো লাইক আমি তো শুনিনি ভাই, তোরা কেমনি শুনলি? তো যাই হোক, তো মজার ব্যাপার হচ্ছে, তো আমরা ওখান থেকে বাসার পথে আসছিলাম। তো মোটামুটি অনেক দূরের রাস্তা, যেহেতু আমি বলেছি আগে যে আমাদের পাশা থেকে সবাই অনেক দূরে। তো দূরে বলতে অন্য একটা এলাকায়, অন্য একটা এলাকায়। সো অবশ্যই একটু ডিস্টেন্স আছে মাঝে। তো আমরা যখন ফিরছিলাম, আর একটা কথা বলিনি, আমার ফ্রেন্ড বাইক চালাচ্ছিল, লাইক আমার ফ্রেন্ডটা মাঝখানে আমি ছিলাম, আর আমার বড় ভাইটা ছিল শেষে। তো একটা জায়গায় গিয়ে আমার বড় ভাইটা আমাকে বলছে যে সাকিব, আমার পিছনে কেউ যেন দৌড়াচ্ছে, আমি পায়ের শব্দ শুনছি। আমি বললাম, কি বলেন? ওকে ফাইন। আমি বললাম যে ভাই কি বলতেছেন? তো আমি যখন পিছনে ঘুরে তাকালাম, লাইক তখনই গাড়ির গতি কমে আসা শুরু করলো। লাইক ব্যাপারটা এমন যে আমরা যারা বাইক চালিয়েছি তারা বুঝবে আমার কথাটা। লাইক যখন তেল শেষ হয়ে যায়, তখন যেমন যদি ফ্ল্যাশ লাইট অন থাকে, যেমন বাতি নিমু করতে করতে গাড়ি থেমে যায় না, লাইক যখন তেল শেষ, লাইক একবার পিক আপ টানলেও গাড়ির স্পিড পাওয়া যায় না, গাড়ি সামান্য আগায় থেমে যায়, এমন একটা ব্যাপার হয়। কিন্তু ঠিক সেই ব্যাপারটা হওয়া শুরু করলো। আমি যখন পিছনে তাকালাম, তার কথা শুনে যে সামওয়ান ইজ রানিং বিহাইন্ড হিম। তো আমি তাকালাম, দেয়ার ওয়াজ নাথিং বাট গাড়ি স্টার্ট নিতে থেমে যাচ্ছে। আই ওয়াজ লাইক, তখন আমি আর একটা জিনিস আমরা সবাই জানি যে যখন আমাদের সাথে খারাপ কিছু বা প্যারানর্মাল কিছু ঘটে, আমরা কিন্তু ইনস্ট্যান্ট ভয় পাই না, ইনস্ট্যান্ট আমরা অবাক হই। তো আমার সাথে ব্যাপারটা তাই ছিল। আমি ওদের বলছিলাম যে আরে মেবি গাড়ির তেল শেষ হয়ে গিয়েছে, সো উই নিড টু ওয়াক নাও। আর এখনো বাসা অনেক দূর বাকি, হয়তো আমাদের এই রাতটায় মাঝরাতে হয়তো হেঁটে যেতে হবে, বি রেডি। ওভাবে বলছিলাম। একটু পরে দেখি আবার লাইক গাড়ি তার পুরো দমে চলতে শুরু করলো, এভরিথিং ইজ ফাইন। আমরা তিনজন লাইক হোয়াট, কি হলো? তারপর আমরা গাড়িটা থামালাম। তারপর আমরা জাস্ট চেক করে দেখলাম যে লাইক গাড়ি লাইক একদম লোড তেল গাড়িতে। সো এটা কোনো ছিল না। তো ওখানে কি হলো, আবার আমরা ব্যাপারটা লাইক আমি বুঝতে পারলাম যে ব্যাপারটা আসলে কি হয়েছে, দেয়ার ওয়াজ সামথিং। হ্যাঁ, আমরা আজ শুনে আসি যে যখন ফিল করি আমাদের গাড়িটা করে ইন্ডাস্ট্রি গাড়িটা একটু ভর বেড়ে যায় বা এনভায়রনমেন্ট চেঞ্জ হয়েছে। সো এটা ব্যাপারটা অমূল্য ছিল। তো ওই জায়গাটা আমার বড় ভাইটা বললো যে সে পিছনে কিছু শুনতে পাচ্ছে, আর আমরা যখন ঘুরে তাকালাম আলটিমেটলি গাড়িটা তখন থেমে যাওয়া শুরু করছিল। তো মেবি একটা জোন ছিল, ওটা পার হওয়ার পরে এভরিথিং সবকিছু ভালো হয়ে গেল। তো তারপর আমরা চলে আসি অ্যান্ড দ্যাটস ইট। তো এখানে মূলত ব্যাপারটা ছিল যে লাইক
আমরা শ্মশানে গিয়েছিলাম, আর শ্মশানে অনেক ইভিল স্পিরিট থাকে, উই অল নোজ দ্যাট, এবং সেটা ছিল রাত 12টার পরে ওদের টাইম পুরো। সো আমরা ওখানে যাওয়াতে কোনো, এবং লাইক উই ডিড সামথিং রং, তাই না? তো অবশ্যই ব্যাপারটা ওখানে যেসব ইনজিনিটি থাকে হোয়াট এভার, তো তাদের ভালো লাগার কথা না। তো তারপর আমার অনেক গিল্টি ফিল হয় যে আমার মনে হয় থাকা উচিত হয়নি, লাইক মানে আলটিমেটলি আমি তো সেম দোষী। তো তারপর আমি জানি না পরে ওদের কি হয়েছে, কারণ আমি ওই ব্যাপারটা থেকে টোটালি বেরিয়ে এসেছি, কারণ এটা আসলে ঠিক না। ইভেন লাইক আমি ভাবলাম যে না, আমার আগ্রহ আছে ব্যাপারটা ওই পর্যন্ত রাখাই শ্রেয়, লাইক এর বেশি রাখানো ঠিক না, আমি হয়তো এক্সেস করে ফেলেছি। তো আমি গিল্টি থেকে ওদিকে আর যাইনি, কারণ লাইক আমি আর খবর নেই যে ওদের কি হলো হোয়াট এভার। আর ওরা তেমন আমার কোনো ক্লোজ রিলেটিভ বড় ভাই ছিল না উনি, যে লাইক কি হচ্ছে আমি জানতে পারবো। সো আমি আর জানি না ব্যাপারটা কি হয়েছে। তো দ্যাট ওয়াজ মাই স্টোরি। আর আরেকটা ব্যাপার আমি ছেড়ে গিয়েছি মাঝখানে। তো আমি আমার ছোট ভাইটাকে বললাম, লাইক আমার যে ফ্রেন্ড আছে ব্ল্যাক ম্যাজিক করে, নট ফ্রেন্ড, ছোট ভাই, সরি। তাহলে যখন বললাম ব্যাপারটা, তখন সে আমাকে বললো যে আচ্ছা ভাই সমস্যা নেই তুমি, আর অ্যাজ হি রেসপেক্ট মি আ লট, তো তাকে বললাম, সে আমাকে বললো যে আচ্ছা অসুবিধা নেই তুমি নিয়ে যেতে পারো। তখন আমি ভাবলাম যে না, আমি অনেক জায়গায় পড়েছি, অনেক গল্প শুনেছি ভূত এফএম-এ, লাইক এগুলো খারাপ বইগুলো ঘরে রাখলেও অনেক খারাপ নজর পড়ে। সো আমি ভাবলাম, ওটা চিন্তা করে আমি ব্যাপারটাকে সরে আসলাম যে দরকার নেই, আমার কোনো ইচ্ছা নেই, লাইক আমি আমার এখানে বসে দেখেছি, দ্যাটস ফাইন। আর ব্যাপারটা এমন না যে আমি গিয়ে চর্চা করবো, বাসায় রাখারও কোনো দরকার নেই আমার। অ্যান্ড দ্যাটস দ্য স্টোরি। আর হোপ ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। অ্যান্ড দ্যাটস ইট। আর আমার কাছে আরো অনেক স্টোরি রয়েছে আমার নিজের, আমার ফ্যামিলির। তো যদি ভালো লাগে তো আমি হয়তো আরো ইন্সপায়ার হব, আমি বাকিগুলো শেয়ার করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়, যদি ভালো লাগে সাথে থাকবেন। হ্যালো, আসসালামু আলাইকুম লিসেনার্স, আমার নাম রাকিবুল হাসান রাকিব। আমি ভূত.com এর একজন মডারেটর। আমি আপনাদের সাথে আজকে যে গল্পটি শেয়ার করব, এটি বদরগঞ্জ থানার শ্যামপুর গ্রামের একটি ঘটনা। ঘটনাটি আমার এক বন্ধুর মামার সাথে ঘটে যাওয়া একটি গল্প। ঘটনাটি আজ থেকে 30-35 বছর আগের ঘটনা। আমার বন্ধু যেভাবে গল্পটি বলেছে আমাকে, আমি সেইভাবে আপনাদের কাছে গল্পটি শেয়ার করছি। আমার বন্ধুর মামার নাম আবির। আবির সাহেব যেদিন জন্মগ্রহণ করেন, ওই দিন থেকে ওনার সাথে একটি পরী বা মেয়ে জিন নজরে পড়ে যায়। সময়টা ছিল শীতকাল। আবির সাহেব যেদিন জন্মগ্রহণ করেন, ওই দিন শুধু আবির সাহেবের পরিবারের লোকজন নয়, পুরো গ্রামবাসী আনন্দে আত্মহারা হয়ে যায়। কারণ আবির সাহেব দেখতে অনেক সুন্দর ছিল। পুরো গ্রামে এত সুন্দর বাচ্চা দ্বিতীয় কেউ ছিল না। তার উপর 5টি মেয়ের বাচ্চার পর আবির সাহেব হচ্ছে একমাত্র ছেলে সন্তান। এত সুন্দর হওয়ার কাল হয়ে গেল আবির সাহেবের জন্য। পুরো গ্রাম ভেঙে পড়ে আবিরকে দেখার জন্য। এত লোকের চাপে রুমের লোকজন ভিড়ের জন্য সন্ধ্যায় একটু আগে আবিরকে বের করা হয় বাড়ি উঠোনে। লোকজন দেখতে দেখতে এক সময় সন্ধ্যা হয়ে যায়। ঘটনার সূচনা শুরু হয় ওই দিন রাত থেকেই। মাঝরাতে হঠাৎ এক সময় বাচ্চার কান্নার শব্দ শোনা যায়। আবিরের মা বাচ্চার কান্না শব্দ শুনে ঘুম থেকে উঠে দেখেন আবির সাহেব শূন্যে ভেসে আছেন আর আস্তে আস্তে দরজার দিকে চলে যাচ্ছে। এটা দেখে আবিরের মা ভয় পেয়ে চিৎকার করলে বাচ্চাটি মাটিতে পড়ে যায়। এই ঘটনার পর ভোরবেলা একজন কবিরাজকে ডেকে আনা হয়। কবিরাজ এসে যেটা বলে যে গতকালকে যখন সন্ধ্যার দিকে আবির সাহেবকে বাড়ি উঠোনে নিয়ে আসা হয়, তখন একটা পরী আবির সাহেবকে অনেক পছন্দ করে এবং ওই পরীটি নিয়ে যাওয়ার জন্য আবির সাহেবকে এই মধ্যরাতে এসেছিল। এরপর কবিরাজ সাহেব কিছু তাবিজ আর রুম বন্ধ করে দেয়। তারপর থেকে আর কোনো ধরনের সমস্যা হয় না। তবে এর কয়েক বছর কেটে যায় কোনো ধরনের সমস্যা না হওয়ার পর হঠাৎ তার কিছু বছর পর আবার নতুন এক সমস্যার সৃষ্টি হয়। আবিরের বয়স যখন 14 বছর, একদিন আবির দুপুরবেলা 2-3 জন বন্ধু নিয়ে মাছ ধরতে যায়। ওই সময় আবিরের বন্ধুরা লক্ষ্য করলো আবির সাহেব কার সাথে যেন কথা বলছে একা একা। ব্যাপারটি আবিরের বন্ধুরা যখন আবিরের বাবা মাকে জানায়, ব্যাপারটি জানানোর পর আবির সাহেব বলেন যে উনি একটি মেয়ের সাথে কথা বলেন এবং ওই মেয়েটিকে উনি ছাড়া কেউ দেখতে পারে না। ব্যাপারটি জানার পরে আবার কবিরাজকে ডাকানো হয়। কবিরাজ
আসলে আবির সাহেবকে কিছু তাবিজ দিয়ে এইগুলো ইউজ করতে বলে এবং আবির সাহেবকে বলে আপনি কোনোভাবে এই তাবিজগুলো কখনো খুলে রাখবেন না। তবে রাসেল ভাই, এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আবির সাহেব ওই পরিটিকে বা ওই মেয়ে জিনটিকে উনি পছন্দ করে ফেলে, তাই তিনি তার শরীরে সব তাবিজ খুলে ফেলে। এতে পরিবারের লোকজন রাগ করলেও আবির সাহেব মাথায় নেয় না। এইভাবে দিন চলতে থাকে রাসেল ভাই। আবিরের বয়স যখন 20 বছর হয় তখন উনি ওনার রুমে কাউকে আর প্রবেশ করতে দেয় না। আর ওনার রুম থেকে রাসেল ভাই সবসময় একটা সুন্দর একটা সুগন্ধি সবসময় আসতো। তো যখন পরিবারের লোকজন অনেক বোঝানোর পরও আবির সাহেব কোনোভাবেই উনি কোনো তাবিজ বা উনি কোনো কিছু নিচ্ছে না, যে কারণ উনি সবসময় চায় যে ওই মেয়ে জিনটা বা ওই পরীটা ওনার সাথে যোগাযোগ করুক, তখন পরিবারের লোকজন সিদ্ধান্ত নয় যে আবিরকে বিয়ে দেবে। বাট এই বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েও রাসেল ভাই সবচেয়ে একটা বড় সমস্যা হয়ে যায়। যখন রাসেল ভাই মেয়ের পক্ষ থেকে আবির সাহেবকে কেউ দেখতে আসে রাস্তায়, স্যার ওদের মধ্যে একটা সমস্যা হয়ে যায়। যারা এই রাসেল ভাই মেয়ে দেখতে আসে দেখা যায় যে কোনো না কোনো একটা রাস্তার মধ্যে একটা বড় ধরনের সমস্যা হয়। সমস্যার জন্য ওরা আর হচ্ছে আবির সাহেবের বাসা পর্যন্ত আসতে পারে না, ওরা হচ্ছে ব্যাক করে যায়। এক সময় গ্রামের লোকজন জানাজানি হলে পরে কোনো আর পাত্রীপক্ষ থেকে আবিরের বিয়ের প্রস্তাব নিয়ে আসে না। আবির সাহেব কোনো কাজ করতেন না, বাড়ির কারোর সাথে কথাও বলতেন না। খাবারের সময় উনি খাবার নিয়ে ঘরে চলে যেত আর সব সময় রুমের দরজা বন্ধ করে রাখতো। তো রাসেল ভাই একদিন আবির সাহেব নামাজ পড়তে যায়, তো উনি ভুলক্রমে ওনার রুমের হচ্ছে দরজা তালা দিতে উনি ভুলে যায়। উনি নামাজ পড়তে যখন যায় তখন ওনার মা চুপ করে ওনার রুমে প্রবেশ করে। ওনার রুমে প্রবেশ করে সবচেয়ে একটা জিনিস দেখে যেটা সবচেয়ে মানে ওনার মা হচ্ছে অবাক হয়ে যায়, সেটা হচ্ছে যে ওনার রুমে একটা ছবি টাঙানো, যে ছবিটা রাসেল ভাই আমাদের যেরকম আগে আমরা ছবি যখন তুলতাম একটা নেগেটিভ ছবি বের হইতো সাদা কালো কালারের, অনেকটা হচ্ছে ব্ল্যাক শ্যাডোর মতো, ওরকম ব্ল্যাক শ্যাডোর দুইটা ছবি। জাস্ট বোঝা যাচ্ছে যে একজন পুরুষ একজন মহিলা, বাট পুরুষটা কে বা মহিলাটা কে এটা কোনোভাবে বোঝা যাচ্ছে না। আরো আশ্চর্য ব্যাপার হচ্ছে পুরো রুমে রাসেল ভাই হচ্ছে বিভিন্ন ধরনের গাছের পাতা, ফুল, এইসব দিয়ে হচ্ছে পুরো রুমটা ভর্তি এবং ওই রুমের মধ্যে অনেক সুন্দর একটা হচ্ছে মানে গন্ধ সবসময় হচ্ছে ওনার মা পাচ্ছে। তো ওনার ছেলে নামাজ পড়তে আসবে থেকে বাসায় আসবে দেখে উনি তাড়াহুড়ো করে রুম থেকে বের হয়ে যায়। তো ওনার ছেলে যখন নামাজ পড়ে বাসায় আসে, বাসায় ঢুকে উনি ওনার রুমে ঢুকে 2 মিনিটের মধ্যে রাসেল ভাই হচ্ছে মানে রাগ হয়ে রুম থেকে বের হয়ে বলে যে হ্যাঁ আমার রুমে হচ্ছে মা আপনি কেন ঢুকছিলেন, আমি মানা করছিলাম, আমি তালা দিতে ভুলে গেছি, এই জন্য আপনি কেন রুমের মধ্যে ঢুকবেন। এখানে রাসেল ভাই উনি যে রুমে বাসায় আসার পর ওনাকে কিন্তু কেউ বলেওনি যে এরকম ওনার রুমে কেউ ঢুকেছিল, এবং উনি কেউ দেখেওনি যে ওনার মা যে ওনার রুমে ঢুকেছিল। বাট উনি কিভাবে জানলো এটাও আসলে ওনার পরিবারের লোকজন অনেক মানে অবাক হয়ে যায়। তারপর রাসেল ভাই হচ্ছে আবির সাহেব বলেন যে এরকম আমাকে বিয়ে দেওয়া বা অন্য কিছু করার জন্য কেউ চেষ্টা করিও না, আমার অলরেডি বিয়ে হয়ে গেছে, আমার বাচ্চা আছে, আমার সন্তান আছে এবং আমার একটা পরিবার আছে। তো আমার বিয়ে শাদী নিয়ে তোমরা কোনো কিছু মাথা ঘামাইও না, আমার বিয়ে শাদী হয়ে গেছে এবং আমি এইভাবে থাকতে চাই। তো রাসেল ভাই মাঝে মাঝে হচ্ছে আবির সাহেবের রুম থেকে বাচ্চার কান্নার শব্দ, কোনো মহিলা মানুষের শব্দ, বা অনেক সময় মনে হয় যে অনেক লোকজন ওনার রুমে এসেছে, ওরা কথাবার্তা বলতেছে, এরকম পরিবারের লোকজন সবাই হচ্ছে মাঝে মাঝে দেখে বা শোনে। এসব মানে করতে করতে এক সময় দেখা যাচ্ছে যে একদিন অনেক চিল্লাচিল্লি হয় আবির সাহেবের রুমের মধ্যে, অনেক চিল্লাচিল্লি। তো যেহেতু আবির সাহেব আগে বলে দিয়েছেন যে আমার রুমে যাই হয়ে যাক না কেন কেউ কখনো আমাকে ডাকবে না বা আমার রুমে আসবে না, তো ওই জন্য কেউ ভয়ে বা কেউ কোনো কিছু বলেনি। তো পরের দিন রাসেল ভাই যেটা হয় যে আবির সাহেব প্রায় দুপুর হয়ে যায়, উনি দরজা খোলে না। তো এই জন্য পরিবারের লোকজন যখন ডাকাডাকি করে যে উনি কোনোভাবে দরজা খুলছে না, তখন রাসেল ভাই আসলে দরজা ভেঙে যখন ভিতরে ঢোকা হয় দেখা যায় যে আবির সাহেব মারা গেছেন। তো উনি আসলে রাসেল ভাই কিভাবে মারা গেছে বা কিভাবে গেছে এটা আসলে কোনোভাবেই জানা যায়নি। তো ওনাকে যখন মাটি দেওয়ার জন্য কবরস্থানে যাওয়া হয়, তো ওখানেও রাসেল ভাই একটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটে, সেটা হচ্ছে যে ওনাকে যখন মাটি দেওয়া হয় তখন হুট করে রাসেল ভাই যে যখন ওনার হচ্ছে জানাজা হবে, মানে গ্রামে রাসেল ভাই ব্যাপার হচ্ছে গ্রামে তো হচ্ছে সবাই সবাইকে চেনে, যেমন শহরের ব্যাপারটা রাসেল ভাই আলাদা, শহরে তো কেউ ভাবে চেনে না, বাট গ্রামে কিন্তু সবাই সবাইকে চেনে। তো জানাজার মুহূর্তে
হঠাৎ করে অনেক লোকজন রাসেল ভাই যে জানাজা দেওয়ার জন্য শরিক হয় এবং ম্যাক্সিমাম লোকগুলাকে কেউ আসলে ওভাবে চেনে না। এবং জানাজা শেষে কয়েকজন জিজ্ঞেস করে যে আপনাদের বাসা কোথায় বা আপনারা কই থেকে আসছেন, বাট ওরা কোনো অ্যান্সার না দিয়ে ওরা হচ্ছে যে যার মতো চলে যায়। তো রাসেল ভাই আরো একটা যে সমস্যা হয় যে ওনাকে মাটি দেওয়ার পর ওনাকে হচ্ছে ওনার প্রথম দিন ওনার কবর থেকে ওনাকে হচ্ছে মানে ওনার লাশটা, এখন এটা রাসেল ভাই চুরিও হইতে পারে বা কোনো একটা অলৌকিক কোনো ঘটনাও হইতে পারে যে ওনার লাশটা নেওয়ার জন্য কয়েকজন অনেক ট্রাই করে, বাট যখন হচ্ছে এলাকার লোকজন বুঝে যায় তখন হচ্ছে ওনার ওই কবরটাকে অনেক প্রোটেক্ট করার চেষ্টা করে এবং মোটামুটি প্রায় 1 মাসের উপরে ওনার কবরটাকে প্রোটেক্ট দিয়েছে গ্রামের লোকজন। কারণ যখনই হচ্ছে কেউ কবর থেকে সাইডে কোথাও চলে যায় তখনই ওনার কবর থেকে ওনার লাশটা নেওয়ার জন্য কেউ একজন চেষ্টা করে। তো এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।